ভেরিকোজ হবে, আর্চেস অফ ফুট। শর্ট নোটের মধ্যে হ্যামস্ট্রিং, পপলিটিয়াস, সোলিয়াস। আবার বলছি ইঙ্গুইনাল লিম্ফ নোড, লং কোশ্চেন, জয়েন্টসে হিপ অ্যান্ড নি, structures under cover of gluteus, venous drainage, great saphenous vein, arches of foot, short note, hamstring, popliteus, soleus. নার্ভের মধ্যে কমন পেরোনিয়াল নার্ভ, টিবিয়াল নার্ভ, অ্যাপ্লাইড অ্যানাটমি অফ সায়াটিক নার্ভ। হেড নেকের মধ্যে স্ক্যাল্প, লেয়ার্স, ব্লাড, নার্ভ সাপ্লাই, লিম্ফ্যাটিক্স। ফেস, ব্লাড সাপ্লাই, নার্ভ সাপ্লাই, ডেভেলপমেন্ট। প্যালেট, পার্টস, নার্ভ সাপ্লাই, মাসেলস, ডেভেলপমেন্ট। ওই লিখে নাও, প্যালেট লিখে নাও। সার্ভাইকাল লিম্ফ নোডস, ডুরাল ভেনাস সাইনাস, আই বলে মাসেলস, অপথ্যালমিক আর্টারি। lacrimal apparatus, cervical rib applied, muscles of mastication, temporomandibular joint, a lateral wall of nose and nasal septum, আর larynx pharynx পড়তে হবে, মিডল ইয়ার টোটাল, larynx pharynx টোটাল বলে দিয়েছে। ডেভেলপমেন্টের মধ্যে টাং, প্যালেট, ফেস, ব্র্যাঙ্কিয়াল সিস্ট, থাইরয়েড গ্ল্যান্ড। ক্রেনিয়াল নার্ভসের মধ্যে 7, 9, 3rd, 4th, 6 and 12, CSF সার্কুলেশন, cranial nerve nuclei 7, 9 and 10 and 5টা আমি বললাম। আর শর্ট নোটের মধ্যে সার্কেল অফ উইলিস, 3rd and 4th ventricle, sternocleidomastoid, levator palpebris superioris। আর ছবি আঁকার মধ্যে ট্রান্সভার্স সেকশন অফ স্পাইনাল কর্ড, মেডালা, মিড ব্রেন। অ্যাবডোমেনের মধ্যে অ্যান্টিরিয়ার অ্যাবডোমিনাল ওয়াল, বুঝতেই পারছি, ইঙ্গুইনাল রিজিয়ন অ্যান্ড রেক্টার শীট পুরোটাই পড়বে। পেরিনিয়ামের মধ্যে স্কিউরেক্টাল ফসা। ভিসেরার মধ্যে স্টমাক, সেকেন্ড পার্ট ডিওডিনাম, এক্সট্রা হেপাটিক biliary apparatus, spleen, ligaments, circulation, blood circulation, histology ছবি আঁকতে দিতে পারে। কিডনি, পার্টস, রিলেশনস, হিস্টোলজি। ইউরিনারি ব্লাডার পুরোটাই পড়তে হবে। প্রস্টেট, পার্টস, হিস্টোলজি অ্যান্ড অ্যাপ্লাইড। টেস্টিস, ইউটেরাসের মধ্যে টেস্টিস, পার্টস, লিম্ফ্যাটিক ড্রেনেজ, লিগামেন্ট। অ্যাসিস্টেড রিপ্রোডাকশন একটু পড়ে নেবে, ART। রেকটাম, অ্যানান ক্যানেল, আর কি পড়বে লং কোশ্চেনের জন্য, রেকটাম, অ্যানান ক্যানেল, অ্যাপেন্ডিক্স। ডেভেলপমেন্টের মধ্যে বুঝতেই পারছো স্টমাক, লিভার, কিডনি, প্যাঙ্ক্রিয়াস, ইউটেরাস, টেস্টিস, স্প্লিন অ্যান্ড ডিসেন্ট অফ টেস্টিস। স্টমাক, লিভার, কিডনি, প্যাঙ্ক্রিয়াস, ইউটেরাস, টেস্টিস, স্প্লিন অ্যান্ড ডিসেন্ট অফ টেস্টিস। আর ইন্টারনাল ইলিয়াক আর্টারির ব্রাঞ্চ, পোর্টোকেভাল অ্যানাস্টোমোসিস, পুডেন্ডাল ক্যানেল। বাস, অ্যাবডোমেন শেষ। থোরাক্স, দ্য ডায়াফ্রাম, internal thoracic artery, azygos vein, thoracic duct, pleura, posterior mediastinum, heart and right atrium, interatrial septum, interventricular coronary sinus, আর obviously coronary circulation। আবার বলছি, রাইট অ্যাট্রিয়াম ফিচার্সগুলি পড়বে, ইন্টারাট্রিয়াল সেপ্টাম ফিচার্স, করোনারি সাইনাস অ্যান্ড করোনারি সার্কুলেশন। আর শর্ট নোটের জন্য সুপিরিয়র ভেনা কেভা, আর অনেকে বাদ দেয়, একজন আমাকে বলল ইসোফেগাসটা একটু পড়তে। ডেভেলপমেন্ট তো জানো, ইন্টারাট্রিয়াল সেপ্টাম, ইন্টারভেন্ট্রিকুলার সেপ্টাম অ্যান্ড করোনারি সাইনাস। এমব্রিওলজির মধ্যে ফিটাল সার্কুলেশন, প্ল্যাসেন্টা, উজেনেসিস, সেপ্টাম, সানড্রাম। আর কয়েকজন দিয়েছে হর্নার সিনড্রোম, এগুলি এক্সট্রা। সার্ভাইকাল প্লেক্সাস, components of inferior cerebellar peduncle, blood supply of the superolateral surface of cerebrum,
এগুলি পড়তে হবে, তারপরে ফাইনাল আরেকবার চেষ্টা করব আর একটু আমার নিজেরটা একটু কমিয়ে দেওয়ার। হ্যাঁ, এগুলি তো পড়তেই হবে। ব্লাড সাপ এই বেসাল গ্যাংলিয়া একটু আইডিয়া দেওয়া। অনেক সময় বেসাল গ্যাংলিয়া কি বাইরে থেকে আমরা দেখতে পাচ্ছি না। এই যে সেরিব্রাম রয়েছে, আমরা দেখতে পাচ্ছি না। ইফ উই কাট অ্যান্ড গো টু দ্য ইন্টেরিয়ার, এই এই জায়গাটা কি, এটাকে কি সালকাস বলে? ল্যাটারাল সালকাস। কি বলে এটাকে? ল্যাটারাল সালকাস। যে এরকম করে আছে তাকে বলে ল্যাটারাল সালকাস। এবার যদি এইটাকে ফাঁক করি, এইটাকে ফাঁক করি, ল্যাটারাল সালকাসটাকে যদি ফাঁক করা যায়, আমি ইজিলি করা যায়, যে ফাঁক করলাম এর ভেতরে দেখব আবার সালসাই জাইরাই রয়েছে। বাইরে যেরকম সালসাই জাইরাই রয়েছে, ল্যাটারাল সালকাসকে যদি ফাঁক করে তাকাই দেখবো দেয়ার আর সালসাই জাইরাই, সেটাও সালকাস জাইরাই। ওটা কি? হ্যাঁ, ওই বেসাল গ্যাংলিয়াটা আছে ওপরে 1 নম্বর। সেইটা কেন হলো? অ্যাকচুয়ালি প্রথমে এটা লেভেলই ছিল, ইট ইজ রিমেন্স ইন দ্য লেভেল, বাট সারাউন্ডিং রিজিয়ন এই যে এগুলি হিউজলি গ্রোথে এটাকে ঢুকিয়ে দিয়েছে। এই পাশে এটা গ্রো হয়েছে, বড় হয়েছে, তারপরে এটা ঢুকে গেছে। আর এই যে একটা ফিচার, সেটাই হচ্ছে ল্যাটারাল সালকাস, স্টেম অফ ল্যাটারাল, পস্টিরিয়র রামাই অফ ল্যাটারাল সালকাস। প্রথমে এই জায়গাটা এক লেভেলে ছিল, বাট দিস ফ্রন্টাল লোব, টেম্পোরাল লোব গ্রোজ হিউজলি সো দ্যাট ইট সাবমার্জড। আমরা ভেতরে ঢুকে যাওয়াকে বলি আমরা সাবমার্জড, ভেতরে ঢুকে গেছে। এবং সেই জায়গাটার নাম হচ্ছে ইনসুলা। এই যে ভেতরে ঢুকে গেছে, যার মধ্যে ছোট ছোট সালকাস জাইরাই রয়েছে, সেইটার নাম হচ্ছে ইনসুলা। ওখানেও সার্কুলার একটা সালকাস রয়েছে, জাইরাস লঙ্গা, জাইরাস ব্রেভিয়া, এরকম ছোট ছোট সালকাস জাইরাই রয়েছে। এরপরে যখন ব্রেন দেখবে, ল্যাটারাল সালকাস সরিয়ে এটা দেখবে, সেই জায়গাটার নাম হচ্ছে ইনসুলা। ইনসুলা, ইনসুলা। এবার ইনসুলাটাকে যদি আমি কাটি, ইনসুলাটাকে যদি আমি সরাই বা এখানে যদি একটা পিন ঢোকাই ইনসুলা দিয়ে, তাহলে একটা হোয়াইট ম্যাটার কভারিং দেখব। কেমন? এটা ধরো ইনসুলা, এবার আমি এটাকে ঢোকালাম পিন, একটা হোয়াইট ম্যাটার, সেমিলুনার শেপের হোয়াইট ম্যাটার রয়েছে। হোয়াইট ম্যাটার কি? নার্ভ ফাইবারস গুলি রয়েছে। সেটার নাম হচ্ছে সেটার নাম হচ্ছে এক্সট্রিম ক্যাপসুল। এক্সট্রিম ক্যাপসুল। তাহলে এইটা যদি ইনসুলা হয়, এই হচ্ছে ল্যাটারাল সালকাস, এই জায়গাটা হচ্ছে ল্যাটারাল সালকাস দিয়ে আমি ঢুকছি, এইটা হচ্ছে ইনসুলা, এই জায়গাটার নাম হচ্ছে ইনসুলা। এরপরে দেখবো একটা লেয়ার অফ হোয়াইট ম্যাটার রয়েছে, তার নাম রয়েছে এক্সট্রিম ক্যাপসুল। একটা পিনটা ঢোকাচ্ছি, আরো পিনটা ঢোকালাম, এরপরে দেখা যাবে একটা লেয়ার অফ গ্রে ম্যাটার রয়েছে। একটা লেয়ার অফ গ্রে ম্যাটার রয়েছে এইরকম শেপে। এটা হচ্ছে গ্রে ম্যাটার, এখানে নিউক্লিগুলি রয়েছে, সেল নিউক্লি রয়েছে। এটার নাম হচ্ছে ক্লস্ট্রাম। এটার ফাংশন এখনো পর্যন্ত প্রপারলি জানা যায়নি। উই ক্যানট নো দ্য এক্সাক্ট ফাংশন অফ দিস সেলস প্রেজেন্ট ইন দিস গ্রে ম্যাটার। এটার নাম হচ্ছে ক্লস্ট্রাম। তারপরে পিনটাকে আরো ঢোকালাম, তারপরে আবার একটা লেয়ার অফ হোয়াইট ম্যাটার রয়েছে, নার্ভ ফাইবার রয়েছে, সেটার নাম হচ্ছে এক্সটার্নাল ক্যাপসুল। আরো ঢোকালাম, তারপরে একটা বাইকনকেভ মাস অফ গ্রে ম্যাটার রয়েছে,
এইরকম গ্রে ম্যাটার, এখানে সেল রয়েছে, সেল বডিগুলি রয়েছে, এটার নাম হচ্ছে লেন্টিফর্ম নিউক্লিয়াস। এই লেন্টিফর্ম নিউক্লিয়াস আবার একটা লেয়ার অফ গ্রে ম্যাটার দিয়ে দুটো ভাগে ভাগ করা যাচ্ছে, এটা ল্যাটারাল সাইড, এটা মিডিয়াল সাইড, মিড লাইন। এই ল্যাটারাল সাইডটাকে বলছে পুটামেন, আর মিডিয়াল সাইডটাকে বলছে, এটা হচ্ছে পুটামেন গ্লোবাস প্যালিডাস। ডিউএস। তাহলে এই দুটো মিলিয়ে হচ্ছে লেন্টিফর্ম নিউক্লিয়াস। কেন লেন্টিফর্ম নিউক্লিয়াস? লেন্সের মতো বলে। তাহলে লেন্টিফর্ম নিউক্লিয়াস ইজ ইকুয়াল টু পুটামেন প্লাস গ্লোবাস প্যালিডাস। হু ইজ ল্যাটারাল? পুটামেন। হু ইজ মিডিয়াল? গ্লোবাস প্যালিডাস। আবার নিডলটাকে ঢোকাচ্ছি এখান দিয়ে, এরপরে আরেকটা এই শেপের হোয়াইট ম্যাটার আছে, চেহারাটা দেখি বুঝতে পারছো এটার নাম কি? ইন্টারনাল ক্যাপসুল। ইন্টারনাল ক্যাপসুল, ইন্টারনাল ক্যাপসুল। ইন্টারনাল ক্যাপসুলের অ্যান্টিরিয়ার লিম্ব, জেনু, পস্টিরিয়র লিম্ব। এবার নিডলটাকে আরেকটা নিডল, এই নিডলটাকে একটু ওপরের দিকে ঢোকালাম এরম ভাবে, তাহলে আরেকটা লেয়ার অফ গ্রে ম্যাটার পাচ্ছি। নিডলটাকে যদি এই দিকে ঢোকাই তাহলে আরেকটা লেয়ার অফ গ্রে ম্যাটার পাচ্ছি। এইটার নাম হচ্ছে কডেট নিউক্লিয়াসের হেড, কডেট নিউক্লিয়াস। আর এইটা হচ্ছে তোমাদের থ্যালামাস। থ্যালামাস ইজ কেমন? এরপরে এই মিডিয়ালি রয়েছে তোমাদের, এইখানটায় রয়েছে থার্ড ভেন্ট্রিকল। আবার এরপরে আবার উল্টো চলে গেছি, উল্টো আবার থ্যালামাস, আবার কডেট নিউক্লিয়াস, আবার ইন্টারনাল ক্যাপসুল, আবার লেন্টিফর্ম নিউক্লিয়াস, এরকম। তাহলে মাঝখানটা হচ্ছে, এটা হচ্ছে সেরিব্রাল হেমিস্ফিয়ার, এটা হচ্ছে আরেকটা সেরিব্রাল হেমিস্ফিয়ার, মধ্যিখানে রয়েছে থার্ড ভেন্ট্রিকল। তবে ইনসুলা দিয়ে যদি কোশ্চেন করে যে আমি একটা নিডল ঢোকাই, কি কি স্ট্রাকচার পিয়ার্স করবে, তাহলে তোমাদের এরকম ভাবে বলতে হবে, স্যার প্রথমে এক্সট্রিম ক্যাপসুল, এক্সট্রিম ক্যাপসুল, তারপরে ক্লস্ট্রাম, তারপরে এক্সটার্নাল ক্যাপসুল, তারপরে লেন্টিফর্ম নিউক্লিয়াস, ইন্টারনাল ক্যাপসুল, অ্যান্ড অ্যাবাভ অ্যান্টিরিয়ারলি কডেট নিউক্লিয়াস, পস্টিরিয়রলি থ্যালামাস। তারপরে আমরা ঢুকে যাব ডাইরেক্ট, যদি চলে যায় এখান দিয়ে, থার্ড ভেন্ট্রিকল। এরকম। কিন্তু এটা তো একটা কাট সেকশন। সত্যি কি কডেট নিউক্লিয়াসটা এরম দেখতে? একটুখানি এরম গোল? নো, এটা তো একটা লেভেলে আমি কাট সেকশন। এবার যদি নিচ দিয়ে ঢোকাই দেখবো কডেট নিউক্লিয়াস কিন্তু এরকম নয়। কডেট নিউক্লিয়াসটা হচ্ছে এইরকম। এইটা পার্ট নয়, কডেট নিউক্লিয়াসের এইটা পার্ট নয়, এইখানেই শেষ। ইট ইজ এন্ড হেয়ার। কডেট নিউক্লিয়াস ইজ এ সি শেপেড মাস অফ গ্রে ম্যাটার। আমরা এখান দিয়ে কেটেছিলাম, ঢুকেছিলাম বলে আমরা দেখতে পেয়েছি ওরকম গোল মতন একটা, কিন্তু এখান দিয়ে যদি ঢুকি এখানটায় পাবো এই জায়গাটায় গ্যাপ। তাহলে এর মধ্যে কি আছে? থ্যালামাসটা এখানে রয়েছে পেছন দিকে। তার জন্য হেড যেখানে রয়েছে তার দিকে থ্যালামাস নেই, পেছন দিকে থ্যালামাস রয়েছে।
আইডিয়া করার পরে আমি ঢুকবো। এবং কডেড নিউক্লিয়াসটা ইটসেলফ, এটা কি বলতো আঁকলাম শেপটা দেখে, কি এটা? হ্যাঁ না, ইন্টারনাল ক্যাপসুল এরকম দেখতে নাকি? শেপটা দেখে কি মনে হচ্ছে? হ্যাঁ, কে বললো? কে বললো? একদম 100% কারেক্ট। হ্যালো, ইট ইজ দ্য ল্যাটারাল ভেন্ট্রিকল। এই যে সেরিব্রামের মধ্যে থাকছে, it is the lateral ventricle. So, chordate nucleus remains within the curve of the lateral ventricle. আবার chordate nucleus সারাউন্ড করছে থ্যালামাসকে। তাহলে নিচে থ্যালামাস, chordate nucleus, তারপরে আবার ল্যাটারাল ভেন্ট্রিকল। ল্যাটারাল ভেন্ট্রিকলের এটা হচ্ছে অ্যান্টিরিয়র হর্ন, এটা বডি, এটা পস্টেরিয়র হর্ন, এটা ইনফিরিয়র হর্ন। সো ল্যাটারাল ভেন্ট্রিকলের একটা বাউন্ডারি হচ্ছে, floor boundary of the anterior horn is the head of the chordate nucleus. এইটা lateral ventricle এর anterior horn, এটা body, এটা posterior horn, এটা inferior horn. lateral ventricle একটা body রয়েছে যেটা cerebral hemisphere এর মধ্যে রয়েছে, তার একটা anterior horn রয়েছে, posterior horn রয়েছে যেটা occipital লোবে চলে গেছে, আর নিচে একটা এক্সটেনশন রয়েছে সেটাকে বলি আমরা ইনফিরিয়র হর্ন, সেটা টেম্পোরাল লোবে রয়েছে। সুতরাং আমরা বলতে পারি যে হেড অফ দ্য chordate nucleus forms the floor of the lateral ventricle. Similarly, body of the chordate nucleus forms the floor of the body of the lateral ventricle. And আবার উল্টোটা দেখো, এটা হচ্ছে posterior horn, তাই তো? এই posterior হর্নের রুফ করছে কিন্তু chordate nucleus। তাহলে chordate nucleus বডি এবং অ্যান্টিরিয়র হর্নের ফ্লোর করছে, কিন্তু ইনফিরিয়র হর্নের রুফ করছে, এরকম ঘুরে গেছে বলে। সুতরাং এইটা খেয়াল রাখবে। আচ্ছা, chordate nucleusের এটাকে বলি আমরা বডি, হেড, এটাকে বলি বডি, আর এইটাকে বলি টেইল, এটাকে বলে টেইল। তাহলে আমরা সহজভাবে বলতে পারি বডি forms a boundary of the floor of the anterior horn of the lateral ventricle. Body, head of the chordate nucleus forms, আবার আস্তে আস্তে বলছি, head of the chordate nucleus forms a boundary. Which boundary? Floor of the anterior horn of the lateral ventricle. এদিকে তাকাও। Body of the chordate nucleus forms the floor of the body of the or main part of the lateral ventricle, but tail forms the roof of the inferior horn of the lateral ventricle. তাহলে এইটুকুনি জানলাম। আর chordate nucleusটা হচ্ছে সি শেপের, এইটা জানলাম। অনেক সময় জিজ্ঞেস করে chordate nucleusটা কিরম দেখতে, গোল, রাউন্ড? নাও, ইট ইজ এ সি শেপের স্ট্রাকচার। আর লেন্টিফর্ম নিউক্লিয়াসটা বুঝতেই পারছো, ইট ইজ এ লেন্সের মতো, 3 ডাইমেনশনাল রাখলে মিডিয়াল আছে, ল্যাটারালটাকে বলা হচ্ছে পুটামেন, মিডিয়ালটাকে বলা হচ্ছে গ্লোবাস প্যালিডাস। এরপরে এই আইডিয়া নিয়ে এবার আমরা যাচ্ছি বেসাল গ্যাংলিয়া পড়তে। বেসাল গ্যাংলিয়া is a mass of gray matter. It is a mass of gray matter situated within কথাটা ইম্পর্টেন্ট, within মানে ভেতরে, within the basal part of the cerebral hemisphere. তার জন্যই নাম হচ্ছে বেসাল গ্যাংলিয়া। তাহলে ছবিটা দেখি। অ্যান্ড ইট ইজ এ, আরেকটা জেনে রাখো, আমাদের যে মোটর অ্যাক্টিভিটি আছে তার দুটো ফিজিওলজিক্যাল পার্ট রয়েছে।
একটা হচ্ছে পিরামিডাল ট্র্যাক আর একটা হচ্ছে এক্সট্রা পিরামিডাল ট্র্যাক। পিরামিডাল ট্র্যাক কি জিনিস? যেটা তোমার এরিয়া 4, এরিয়া 6 মোটর এরিয়া থেকে যে নার্ভ ফাইবারসগুলি বেরিয়ে আসছে, তারপর করোনার এরিয়াটা, ইন্টারনাল ক্যাপসুল আরও নিচে নামছে, নেমে স্পাইনাল কর্ডে অ্যান্টিরিয়র হর্ন সেলের সাথে সাইন্যাপস করছে, ওখান থেকে সেকেন্ড অর্ডার নিউরন আমাদের মাসলকে সাপ্লাই করছে, তার আগে ক্রসিং হচ্ছে, সেটাকে বলে পিরামিডাল সিস্টেম। এরপরে বারবার বলছি, আগেও বলেছি, পিরামিডাল সিস্টেম ধরো আমি ঠিক করলাম এইটাকে আমি ধরবো, ব্রেন এটা ভাবলো, ফ্রন্টাল লোব এবং অন্য লোব অর্ডার দিল এবারে এরিয়া 4 এবং এরিয়া 6 এর নিউরনদের, কাদের? যারা আমাদের হ্যান্ড মাসেলকে রিপ্রেজেন্ট করছে। প্রত্যেকটা জিনিস আগেই বলেছি মোটর হোমানকুলাস, এই এরিয়া প্রি মোটর এরিয়াতে আমরা যেন উল্টো করে রিপ্রেজেন্ট করেছি, মানে কি প্রত্যেকটা মুভমেন্ট, প্রত্যেকটা মাসেল ওখানে রিপ্রেজেন্ট করা আছে। তাহলে এখানে ফ্লেক্সর পলিসিস লঙ্গাস, এই ফ্লেক্সর ডিজিটোরাম এদেরকে অর্ডার দিল, লুম্ব্রিকালস ইন্টারঅসিয়াসকে অর্ডার দিল তোমরা অ্যাকশন করো। ও অর্ডারটা আস্তে আস্তে পাঠিয়ে দিল পিরামিডাল ট্র্যাক দিয়ে অ্যান্টেরিয়র হর্ন সেলে, ওখান থেকে যে করলো। কিন্তু যদি শুধু ও করে, অনলি যদি পিরামিডাল করে, অ্যাকশনটা হবে এরকম, পারবে না। তাহলে কি করতে হবে? যেমন রেডিওতে আমরা টিউনিং করি সাউন্ড সেন্টারটাকে ভালো করে ধরার জন্য, সেই রকম টিউনিং কিছু থাকবে, সেইগুলি হচ্ছে এক্সট্রা পিরামিডাল সিস্টেম অ্যান্ড সেরিবেলাম। এরা হচ্ছে টিউনিং করছে। অর্থাৎ এই ধরো এটা হচ্ছে পিরামিডাল সিস্টেম, এই অ্যাকশন করছে এরকম, কিন্তু আমার দরকার হচ্ছে এরকম। তাহলে কি করছে? যেই অ্যাকশন করছে, এই একদিকে এক্সট্রা পিরামিডাল সিস্টেম, আরেকদিকে সেরিবেলাম ওকে ধরছে, ধরে এরম করে ধরিয়ে দিচ্ছে। সো দিস এক্সট্রা পিরামিডাল সিস্টেম হেল্পস ইন দ্য স্মুথ অ্যাকশন অফ দ্য মোটর মুভমেন্টস, স্মুদিনিং। কেমন? যদি স্মুথ না হতো তাহলে আমরা কোনো কাজ সুন্দরভাবে করতে পারতাম না। সুতরাং এক্সট্রা পিরামিডাল সিস্টেম which helps to control the exaggerated motor movement so that a smooth activity is produced. গেল? তাহলে এইটা আমি বললাম। এই যে সেরিব্রাল হেমিস্ফিয়ারের মধ্যে ভেতরে, এটা কিন্তু বাইরে নেই, এই রকম ভাবে রয়েছে বেসাল গ্যাংলিয়া, এবং যদি আমরা ট্রানভার্স সেকশন করি তাহলে আমরা দেখতে পাই, এই যে আমরা ট্রান্সভার্স সেকশন করলেই আমরা এরকম ভাবে দেখতে পাবো। এই যে এটা হচ্ছে থ্যালামাস, এটা হচ্ছে হেড অফ দ্য কর্ডেড নিউক্লিয়াস, এইটা হচ্ছে লেন্টিফর্ম নিউক্লিয়াস এটা, এবং এই তার পাশে আছে ক্লস্ট্রাম, এক্সটার্নাল ক্যাপসুল, আর এইদিকে হচ্ছে ইনসুলা, আর মধ্যেখানে হচ্ছে থার্ড ভেন্ট্রিকল। তাহলে আমরা এরকম ভাবে দেখতে পারি। এই ছবিটায় দেখো, এই যে থার্ড ভেন্ট্রিকল, থ্যালামাস, হেড অফ দ্য কর্ডেড নিউক্লিয়াস, বাকিগুলি দেখতে পাচ্ছি না কেন? ওরা তো নিচে নেমে গেছে। সুতরাং এই ট্রান্সভার্স সেকশন we cannot see all the parts of the corded nucleus because it is not remain in the same plane. হেড যে প্লেনে রয়েছে, টেল ওই প্লেনে নেই, টেল নিচে রয়েছে, টেম্পোরাল লোবে চলে গেছে। সুতরাং আমরা শুধু হেডটাকেই দেখছি। আর এইটা হচ্ছে ইন্টারনাল ক্যাপসুল, এটা হচ্ছে লেন্টিফর্ম নিউক্লিয়াস। আচ্ছা, এরপরে হচ্ছে হোয়াট ইজ বেসাল গ্যাংলিয়া। বেসাল গ্যাংলিয়া হচ্ছে আরেক হচ্ছে কর্পাস স্ট্রায়াটাম। কর্পাস স্ট্রায়াটাম, হোয়াট ইজ কর্পাস, আরেকটা নাম হচ্ছে কর্পাস স্ট্রায়াটাম। এই নামটা ভালো করে মাথায় এখন নিয়ে নাও। কর্পাস স্ট্রায়াটাম, কর্পাস মানে হচ্ছে বডি, স্ট্রায়াটাম হচ্ছে স্ট্রায়াটেড বডি। কেমন? তাহলে আমরা কি শিখলাম? কর্পাস স্ট্রায়াটাম জিনিসটা কি? কর্পাস, নতুন কিছু ঘাবড়ে যাওয়ার কিছু, সব বলে দিয়েছি। কর্পাস স্ট্রায়াটামের আবার দুটো ভাগ রয়েছে, স্ট্রায়াটাম অ্যান্ড প্যালিডাম। গেল? মাউসটা দিয়ে করো।
আগে আগে আমি একটু এখানে লিখি, তাহলে দেখবে। তাহলে বেসাল গ্যাংলিয়া আরেকটা নাম হচ্ছে কর্পাস স্ট্রায়াটাম, কেমন? আরেকটা নাম হচ্ছে কর্পাস স্ট্রায়াটাম। স্ট্রায়াটাম আবার দুটো জিনিস নিয়ে তৈরি। স্ট্রায়াটামকেও ডরসাল স্ট্রায়াটাম, ভেন্ট্রাল স্ট্রায়াটাম রয়েছে, এগুলি জানার দরকার নেই। ভেন্ট্রাল প্যালিডামেরও ডরসাল প্যালিডাম, ভেন্ট্রাল প্যালিডাম, এগুলি তোমাদের পারভিউতে নেই, তোমাদের বাইরে। শুধু স্ট্রায়াটাম আর প্যালিডাম, কেমন? স্ট্রায়াটামের মধ্যে স্ট্রায়াটাম হচ্ছে নিও স্ট্রায়াটাম, অনেকে বলা হয় স্ট্রায়াটামই রাখো। স্ট্রায়াটামের হচ্ছে দুটো পার্ট নিয়ে স্ট্রায়াটাম তৈরি। কডের নিউক্লিয়াস, পুটামেন, ক্যালকাটা পুলিশ। কডের নিউক্লিয়াস, পুটামেন, কডের নিউক্লিয়াস, পুটামেন, কডের নিউক্লিয়াস, পুটামেন। আর প্যালিডামের রয়েছে গ্লোবাস, প্যালিডামের একটাই গ্লোবাস প্যালিডাস, ওই যে আমি বলেছিলাম। এর ল্যাটারালটা হচ্ছে পুটামেন আর এটা হচ্ছে গ্লোবাস প্যালিডাস। আবার পুটামেন আর গ্লোবাস প্যালিডাস মিলে হচ্ছে ল্যান্টিফর্ম নিউক্লিয়াস। এটা আগে অবধি ছিল, কিন্তু রিসেন্টলি ফিজিওলজি এবং অ্যানাটমি এক্সটেন্ড করেছে বেসাল গ্যাংলিয়াটাকে। কিভাবে এক্সটেন্ড করেছে এখন আমরা বলছি। এইবারে লেখো তোমরা, এটা লিখে রাখো, রিসেন্ট ভিউ অনুযায়ী বেসাল গ্যাংলিয়া, একটা হচ্ছে অ্যানাটমিক্যাল বেসাল গ্যাংলিয়া, একটা হচ্ছে ফিজিওলজিক্যাল বেসাল গ্যাংলিয়া। অ্যানাটমিক্যাল বেসাল গ্যাংলিয়া হচ্ছে কি? বেসাল গ্যাংলিয়া হচ্ছে তিনটে জিনিস নিয়ে তৈরি। নাম্বার 1 কর্পাস স্ট্রায়াটাম, নাম্বার 2 কমন ক্যারোটিড আর্টারি ক্লস্ট্রাম, নাম্বার 3 অ্যামিগডালয়েড বডি। এইটাই হচ্ছে বেসাল গ্যাংলিয়া। সুতরাং আমাদের যদি বেসাল গ্যাংলিয়া বলতে হয় তাহলে এইটা বলতে হবে। এবার কর্পাস স্ট্রায়াটামের মধ্যে আবার আছে স্ট্রায়াটাম, স্ট্রায়াটামের মধ্যে আর প্যালিডামের মধ্যে আছে গ্লোবাস প্যালিডাস। তাহলে বেসাল গ্যাংলিয়া অ্যানাটমিক্যালি হচ্ছে কর্পাস স্ট্রায়াটাম, ক্লস্ট্রাম, যদি ওর ফাংশন জানি না তাও ঢুকিয়েছে, আর অ্যামিগডালয়েড বডি। আমি আগে বলিনি কেন? অ্যামিগডালয়েড বডি দো অ্যানাটমিক্যালি it is a part of basal ganglia, but functionally it has got no role in basal ganglia. It is related to the limbic system. Limbic system কি যদি সময় থাকে পরে বলবো, কেমন? কিন্তু আমাদের হচ্ছে অ্যানাটমিক্যাল। ফিজিওলজি আরো বাড়িয়েছে এবং সেটাই ঠিক, 100% কারেক্ট। তোমরা জানবে কয়েকটা ব্যাপারে ফিজিওলজি কিন্তু কারেক্ট দেন অ্যানাটমি। একটা উদাহরণ হচ্ছে লিভারের সেগমেন্ট, ইটস মোর ইম্পর্টেন্ট, মোর সাইন্টিফিক্যাল দেন দ্য অ্যানাটমিক্যাল লোব অফ দ্য লিভার। সিমিলারলি হিয়ার ফিজিওলজি ইজ মোর কারেক্ট দেন অ্যানাটমি। ফিজিওলজি বলছে এগুলি তো আছেই, প্লাস আরো জিনিস ঢুকিয়েছে। রেড নিউক্লিয়াস, সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস ঢুকিয়েছে ওরা, সাবস্টেন্সিয়া নিগ্রা। কোথায় থাকে সাবস্টেন্সিয়া নিগ্রা? বলো। যদি মিড ব্রেইন আঁকো,
এটা হচ্ছে মিড ব্রেনের ক্রস সেকশন। কেমন? এই জায়গাটা হচ্ছে একটা ব্ল্যাক মাস অফ গ্রে ম্যাটার আছে, এটা হচ্ছে ক্রাস সেরিব্রি। এই জায়গাটা, এই মাস অফ গ্রে ম্যাটারকে বলে সাবস্টেন্সিয়া নিগ্রা। ভেরি ইম্পর্টেন্ট, এখানে ডোপামিন যে হয় তৈরি হয়। তাহলে এটা হচ্ছে সাবস্টেন্সিয়া নিগ্রা। আর এইখানে মিড ব্রেনে আরেকটা মাস অফ গ্রে ম্যাটার রয়েছে, তার নাম হচ্ছে রেড নিউক্লিয়াস। রেড নিউক্লিয়াস, এগুলি জানতে হবে, ক্রস সেকশন আঁকতে দেবে, এইটাই আঁকলেই পুরো মাস, জাস্ট এইটুকুনি এঁকে নেবে। আর যদি সুপিরিয়ার কলিকুলি হয় তাহলে এখানে থার্ড নিউক্লিয়ার ইঞ্জিনিয়ার ওয়েস্টাল নিউক্লিয়ার নেবে, আর যদি ইনফিরিয়ার কলিকুলিতে দেয় ফোর্থ ভেন্ট্রিকল এঁকে দেবে, আর কয়েকটা ল্যামনিসকাস এঁকে দেবে। এইখানে কয়েকটা ল্যামনিসকাস আঁকতে হবে, পুরো মাস 4-এ 4। যদি ট্রান্সভার্স সেকশন দেয় খুবই ভালো। আচ্ছা যাকে ফিজিওলজি বলছে রেড নিউক্লিয়াস, সাবস্টেন্সিয়া নিগ্রা অ্যান্ড সাবথ্যালামিক নিউক্লিয়াস ঢুকতে। প্রায় আমরা শেষের দিকে চলে এসেছি। তাহলে আমরা কি শিখলাম? যে বেসাল গ্যাংলিয়া কি, আমরা ফিজিওলজি বলা দরকার নেই। কর্পাস স্ট্রাটাম, কমন ক্যারোটিড আর্টারি, কর্পাস স্ট্রাটাম, ক্লস্ট্রাম, অ্যামিগডালয়েড বডি। আবার কর্পাস স্ট্রাটাম কি কি? স্ট্রাটাম অ্যান্ড প্যালিডাম। স্ট্রাটাম মানে কর্ডের নিউক্লিয়াস পুটামেন, প্যালিডাম হচ্ছে গ্লোবাস প্যালিডাস। বাস ছেড়ে দাও। এবার ফাংশনে চলে যাব। লেন্টিফর্ম আবার লেন্টিফর্ম নিউক্লিয়াসটা কি? লেন্টিফর্ম নিউক্লিয়াস পুটামেন অ্যান্ড গ্লোবাস প্যালিডাস। এরপরে দুটো কথা শুধু বলছি, জাস্ট ওয়াটারিং টু ওয়ার্ড, ভালো করে জেনে রাখো। আমরা যে যখন ব্যাং বা ইয়েতে রয়েছে আরো লোয়ার ফিশ, সেইখানে কিন্তু তখনও এই কডেড নিউক্লিয়াস এবং পুটামেন তৈরি হয়নি, শুধু একটাই ছিল, তার নাম হচ্ছে প্যালিডাম বা গ্লোবাস প্যালিডাস। কেমন? কাজকর্মের জন্য আরো লোক নিতে হবে, তার জন্য আস্তে আস্তে কডেড নিউক্লিয়াস অ্যান্ড পুটামেন তৈরি হলো। সুতরাং গ্লোবাস প্যালিডাসকে অ্যানসিয়েন্ট, সেটা এখনো রয়ে গেছে, তা আমরা বলি অ্যানসিয়েন্ট বেসাল গ্যাংলিয়া, তার নাম হচ্ছে প্যালিও আর্কিপ্যালিয়াম। আর্কি মানে হচ্ছে অ্যানসিয়েন্ট, আর্কিওলজি, অ্যানসিয়েন্ট হিস্ট্রি। তাহলে আর্কিপ্যালিয়াম হচ্ছে কি? গ্লোবাস প্যালিডাস। আর নিউ যেটা ডেভেলপ করলো কডেন নিউক্লিয়াসে পুটামেন, তাকে আমরা বলি নিওস্ট্রাটাম। নিওস্ট্রাটাম। তাহলে আমরা এইটুকুনি শিখলাম যে কোনটা আগে হলো কোনটা পরে হলো। আচ্ছা, এরপরে তোমাদের যেহেতু রয়েছে, আমি দেখলাম কি যেন নাম, কম্পিটেন্সিতে রয়েছে, এটা খুব সহজ, খুব কঠিন নয় জিনিসটা। এটা কম্পিটেন্সিতে রয়েছে। কেমন? আমি কি বলেছি? এই যে আমাদের অ্যাকশন যখন করি, ইনিশিয়েশন হচ্ছে সেরিব্রামের এরিয়া পড়েছো, এরিয়া 4 and 6, মোটর এরিয়া অ্যান্ড প্রি মোটর এরিয়া। সুতরাং আমরা যে ইনিশিয়েশন হচ্ছে সেই খবরটা তো বেসাল গ্যাংলিয়াকে জানতে হবে, না হলে ও জানবে কি করে যে একটা অ্যাকশন হচ্ছে? সুতরাং দেয়ার মাস্ট বি এ কানেকশন ফ্রম দ্য কর্টেক্স টু ই। এছাড়া বেসাল গ্যাংলিয়ার মূল ওটা হচ্ছে ইনহিবিটরি গাবা, অ্যাকশনটা জোরে হচ্ছে, সেটাকে ইনহিবিট করছে, মানে গাবার্জিক নিউরন রয়েছে। এছাড়া আরো দুটো তোমরা ফিজিওলজিতে পড়েছো, কিন্তু সেটা গাবা ডাইরেক্ট কাজ করতে পারে না, কাজ করতে হয় ডোপামিন দিয়ে। ডোপামিন কিন্তু বেসাল গ্যাংলিয়ায় তৈরি হয় না, তৈরি করতে পারে না। তাহলে কোথায় তৈরি হয়? ওই যে বলেছিলাম মিড ব্রেনে, সাবস্টেন্সিয়া নিগ্রাতে তৈরি হয়। কোথায় তৈরি হয়? সাবস্টেন্সিয়া নিগ্রাতে। তাহলে সেইটাকে আবার, সেটা কোনো ব্লাড ভেসেল দিয়ে আসে না, নার্ভকে বয়ে বয়ে আসে। সুতরাং সাবস্টেন্সিয়া নিগ্রার সাথে কানেকশন থাকতে হবে বেসাল গ্যাংলিয়ার, না হলে তো হবে না।
আর সর্বঘটে কাঠালি কলা হচ্ছে থ্যালামাস। থ্যালামাস সব কিছু আমাদের কন্ট্রোল করে বাই সেন্সারি ইনপুট নিয়ে। সুতরাং কোথায় কাজ করছে, কতটা কাজ করছে, কোন পজিশনে আছে হাতটা, সেটা তো জানতে হবে। যে অ্যাকশন করছে সে অলরেডি যদি এক্সটেন্ড হয়ে থাকে, এবার ওকে অর্ডার দিল তুমি এক্সটেন্ড করো, মানেটা কি? হবে না। সুতরাং সেন্সারি ইনপুটও যেতে হবে বেসাল গ্যাংলিয়ায়, যে ও অলরেডি এক্সটেন্ড হয়ে আছে, ওকে আবার এক্সটেন্ড করবে কি? সুতরাং থ্যালামাস থেকেও ইনফেকশন যাবে, তোমার কি বলে এটাকে, ইনফরমেশন যাবে। তাহলে ইনফরমেশন মেইনলি তিনটে জায়গা থেকে যায়, আরো যায়, দরকার নেই। কি কি যাবে? কর্টেক্স থেকে যাবে, সাবস্টেন্সিয়া নিগ্রা থেকে যাবে, আর থ্যালামাস থেকে যাবে। যাবে তো? নাহলে তো কাজটা করতে পারবে না, বুঝতে পারবে না যে কি পজিশনে আছে, কতটা করতে হবে। হ্যাঁ, সুতরাং যাবে। তার জন্য সেই ফাইবারসগুলির নাম কি? কর্টেক্স থেকে যায়, আগেই বলেছি। এই যে ইনপুট, সেটা মেইনলি নিওস্ট্রায়াটামে যায়, অর্থাৎ কর্ডেড নিউক্লিয়াস এন্ড পুটামেনে যায়। তাহলে সেই ফাইবারগুলির নাম কি? কর্টিকোস্ট্রায়েড ফাইবারস, নিগ্রা স্ট্রায়েড ফাইবার, যেটা সাবস্টেন্সিয়া নিগ্রা থেকে যায়, আর থ্যালামাস থেকে যে যায় থ্যালামোস্ট্রায়েড ফাইবারস। বুঝতে পেরেছে? এভাবে যদি ভাবো, কোনোদিন ভুল হবে না। যে ইনফরমেশন যেতে গেলে আমার ইনফরমেশন লাগবে, কর্টেক্স থেকে খবর যা আসতে হবে, বেসাল গ্যাংলিয়াকে জানতে হবে। এবার ডোপামিনের জন্য ওকে ডিপেন্ড করতে হচ্ছে, তড়িঘড়ি ডোপামিন আনতে হবে, তার ফলে তো অ্যাকশনটা করতে পারবে। কাঁচামাল যদি না আসে কি করে করবে? সুতরাং নিগ্রোস্ট্রায়েড ফাইবার্স থেকে কানেকশন থাকতে হবে, আর থ্যালামাস থেকে কানেকশন হতে হবে ওর সেন্সারি ইনপুটটা জানার জন্য, যে মাসলটা, জয়েন্টটা কি পজিশনে আছে। সুতরাং তিনটে ইনপুট ফাইবারস রয়েছে। অ্যাফারেন্ট কানেকশন মানে ইনপুট, কর্টিকোস্ট্রায়েড ফাইবারস, নিগ্রোস্ট্রায়েড ফাইবারস অ্যান্ড থ্যালামোস্ট্রায়েড ফাইবারস। তাহলে কর্ডেড নিউক্লিয়াস এন্ড পুটামেন স্ট্রায়াটাম মেইনলি হচ্ছে ইনপুট, রিসিভিং সেন্টার। আমরা যাই না রিসিভিং সেকশন, তাহলে এটা হচ্ছে আমাদের, তোমরা চিঠি জমা দেবে, রিসিভিং সেকশন অফ দ্য বেসাল গ্যাংলিয়া ইজ দ্য কর্ডেড নিউক্লিয়াস এন্ড পুটামেন। এবার রিসিভিং থেকে এবারে ও পাঠিয়ে দিল সমস্ত খবর ঠিকমতো, এবার করে ঠিক আছে, এতটা আছে, সব খবর পাঠিয়ে দেবে এবারে গ্লোবাস প্যালিডাসে, সেই পুরনো গ্লোবাস প্যালিডাসকে ও পাঠিয়ে দিল। কেমন? এবার গ্লোবাস প্যালিডাস এরপরে আবার কানেকশন দেবে কাজ করার জন্য, আবার কর্টেক্সে দেবে, থ্যালামাসে দেবে, রেড নিউক্লিয়াসকে দেবে, সাবস্টেন্সিয়া নিগ্রাকে দেবে, সাবথ্যালামাসকে দেবে, হাইপোথ্যালামাসকে দেবে। এগুলি হচ্ছে অ্যাফারেন্ট কানেকশন। এই অ্যাফারেন্ট কানেকশন শুধু দুটো নাম মনে রাখবে। অ্যাফারেন্ট কানেকশন, মেইনলি অ্যাফারেন্ট কানেকশন সবার আগে দেয় ও থ্যালামাসকে, সবার আগে দেবে থ্যালামাসকে। কেমন? এই থ্যালামাস, এইবারে আমি বলি, এইটা যদি আঁকো, তাহলে এইটা হচ্ছে কর্ডেড নিউক্লিয়াস, এটা হচ্ছে থ্যালামাস, আর এইটা হচ্ছে লেন্টিফর্ম নিউক্লিয়াস। এটা হচ্ছে পুটামেন, কর্ডেড নিউক্লিয়াস, থ্যালামাস। তাহলে সমস্ত ইনপুট আসছে এখানে, সাবস্টেন্সিয়া নিগ্রা থেকে এখানে ইনপুট আসছে, থ্যালামাস থেকে ইনপুট আসছে। কর্টিকোস্ট্রায়েড ফাইবারস, এখানে সাবস্টেন্সিয়া নিগ্রা রয়েছে, নিগ্রোস্ট্রায়েড ফাইবারস, থ্যালামোস্ট্রায়েড ফাইবারস, এখান থেকেও যাচ্ছে, এও এখানে দিচ্ছে। এগুলি সব ইনপুট এলো। এবার সমস্ত আউটপুট, সমস্ত জায়গা থেকে আউটপুট এলো এখানে প্যালিডামে, গ্লোবাস প্যালিডাসে, সমস্ত আউটপুট এখান দিয়ে এলো। এবার ও ডিসপ্যাচ করবে, ঠিক মতো জাজমেন্ট পেলো, খবর পেলো, সে প্রথমে জাজমেন্ট করবে, দেবে থ্যালামাসকে। থ্যালামাসকে, এবার থ্যালামাস এবার অন্য জায়গায় ইনফরমেশন করবে। এছাড়াও কিছু ফাইবার সাবথ্যালামাসে যায়, রেড নিউক্লিয়াসে যায়, হাইপোথ্যালামাসে যায়, এগুলো আমার দরকার নেই। এই যে দুটো ব্যান্ড অফ ফাইবারসকে থ্যালামাসে যায়, তার ওপরেরটার নাম হচ্ছে, এটা হচ্ছে ডরসাল সাইড,
fasciculus lenticularis, এটা জাস্ট নামটা জেনে রাখো, অ্যানসা লেন্টিকুলারিস। কেমন? আর এই দুটো মিলে আর একটা ডেন্টোটোরুব্রো থ্যালামিক ট্র্যাক্ট আছে, মিলে বলা হয় থ্যালামিক ফ্যাসিকুলাস, দরকার নেই। তাহলে এই যে গ্লোবাস প্যালিডাস থেকে থ্যালামাস দিয়ে ইনপুট পায়, দুটো ব্যান্ড অফ ফাইবার্স দিয়ে পায়, দুটো বান্ডেল অফ ফাইবার্স দিয়ে। একটা হচ্ছে ফ্যাসিকুলাস লেন্টিকুলারিস, একটা হচ্ছে অ্যানসা লেন্টিকুলারিস। ফিনিশ, তোমাদের কর্ডেট নিউক্লিয়াস শেষ। এবার ফাংশন। প্ল্যানিং অ্যান্ড প্রোগ্রামিং অফ দ্য ভলেন্টারি মুভমেন্টস। এবার সুন্দর করে লেখা, প্ল্যানিং অ্যান্ড প্রোগ্রামিং অফ দ্য ভলেন্টারি মুভমেন্টস ডিটারমিন দ্য র্যাপিডিটি অ্যান্ড রেঞ্জ অফ মুভমেন্টস। বুঝতেই পারছো কত র্যাপিড করতে হবে, কতটা রেঞ্জে করতে হবে, সেগুলি করছে। থ্যালামাস থেকে ইনফরমেশন পেয়েছে, যদি এইটুকুনি আমাকে এক্সটেন্ড করতে বলছে, অলরেডি আমার এতটা এক্সটেন্ড, সে অর্ডার দেবে এইটুকুনি করলেই হবে, 20 ডিগ্রি করলেই হবে। আর যদি এখানে থাকে বলবে এবার 90 ডিগ্রি করতে হবে, এবং সেটাও ঠিক করছে এই বেসাল গ্যাংলিয়া। অ্যান্ড অলসো সেরিবেলাম, অলসো রেড নিউক্লিয়াস অফ ডিক্রিজ মাস, দ্যাটস দ্য মোস্ট ইম্পর্টেন্ট। যদি শুধু পিরামিডাল ট্র্যাক কাজ করতো, আমাদের মাসলগুলি এরকম থাকতো, টোন ভীষণ বেশি, সেটাকে স্মুথেনিং লোয়ার করছে বেসাল গ্যাংলিয়া, রেড নিউক্লিয়াস। ডিক্রিজ মাসল টোন অ্যান্ড ইনহিবিট আনওয়ান্টেড মুভমেন্ট। আনওয়ান্টেড, আমি এখানে ধরতে যাচ্ছি, এদিকে চলে গেছে, এটাকে ইনহিবিট করছে বেসাল গ্যাংলিয়া ওই ডোপামিন দিয়ে। রেগুলেট দ্য মাসল টোন অ্যান্ড স্মুথ অ্যান্ড ভলেন্টারি কন্ট্রোল। এই আরেকটি ইম্পর্টেন্ট, আমরা যখন হাঁটি হাতটা এরকম করে, এটাকে বলা হয় অটোমেটিক অ্যাসোসিয়েটেড মুভমেন্ট। এই যে মুভমেন্টটা হচ্ছে হাতটা, সেই মুভমেন্টটার নাম হচ্ছে, ভেরি ইম্পর্টেন্ট, অটোমেটিক অ্যাসোসিয়েটেড মুভমেন্ট। ওই যে হাইপোথ্যালামাসকে ইনফরমেশন দিয়েছিল, বলেছিলাম এখান থেকে হাইপোথ্যালামাসেও যায়, ওই হাইপোথ্যালামাস এটাকে কন্ট্রোল করে। কন্ট্রোল গ্রুপ অ্যান্ড অলসো ইমোশনাল এক্সপ্রেশন। আমরা যখন খুব আনন্দের সাথে যদি বলে কেউ রসগোল্লা দেয়, আমরা এরম নিচ্ছি। আবার কেউ যদি পরীক্ষার রেজাল্ট দেখছি, ফেলে দিচ্ছি ইয়ে কার্ডটা, মুখটা পাল্টে আছে। ইমোশনাল এক্সপ্রেশন, মেনলি ফেস, এ কন্ট্রোল করে বেসাল গ্যাংলিয়া। আর কন্ট্রোলস রিফ্লেক্স মাসকুলার অ্যাক্টিভিটি। এই যে আমাদের রিফ্লেক্স হয়, বাইসেপ জার্ক, নি জার্ক, সবগুলো শুধুমাত্র যে পিরামিডাল ট্র্যাক করে না, বেসাল গ্যাংলিয়ার আছে। তাহলে এগুলি হচ্ছে ওর ফাংশন। তাহলে কোনো কারণে যদি, এবং এই বেসাল গ্যাংলিয়াতে একটা ব্যালেন্স রয়েছে ডোপামিন এবং অ্যাসিটাইলকোলিনের, যদি ব্যালেন্সটা গড়বড় হয়, ডোপামিন সিক্রেশন যদি সাবস্টেন্সিয়া নিগ্রা থেকে না আসে, ডিউ টু সাম ভাস্কুলার লিশন, ডিউ টু সাম ট্রমা, ডিউ টু সাম আদার রিজন, তাহলে আমাদের ডিজিজ অফ বেসাল গ্যাংলিয়া হবে। তার মোস্ট কমন হচ্ছে পার্কিনসনিজম। তোমরা অনেক সময় নিজেদের লোকালিটির মধ্যে পার্কিনসনিজম পেশেন্ট দেবে, ইউজুয়ালি আফটার 50 to 60 ইয়ার্স হয়। ডিজেনারেশন, নার্ভ সেলগুলি, ডোপামিনার যে নার্ভ সেল যেগুলি সাবস্টেন্সিয়া নিগ্রা থেকে বেসাল গ্যাংলিয়ায় যায়, সেগুলি আস্তে আস্তে নষ্ট হয়ে যায় তাদের। ফলে ডোপামিন যেতে পারে না বেসাল গ্যাংলিয়াতে, আর বেসাল গ্যাংলিয়া কাজই করছে ডোপামিন দিয়ে। সুতরাং তাদের এই যে ফাংশনগুলি হবে না। তাহলে কি হবে? আমাদের ইমোশনাল এক্সপ্রেশন যখন যাবে, মাস্ক ফেসিস, ফেসিয়াল মাসেলগুলি কোনো এক্সপ্রেশন আসবে না। হাসলে আনন্দ পেলেও যা, মাস্ক ফেসিস, কোনো আনন্দের খবর শোনালে হচ্ছে না, কারণ তার এইটাই গন্ডগোল হয়েছে। আর কি হবে? ইনক্রিজ, এটা হচ্ছে ডিক্রিজ মাসল, ইনক্রিজ মাসল টোন। এটা ইউজুয়ালি একটা অদ্ভুত টাইপের কগহুইল রিজিডিটি, এরম ভাবে যায়, সেটা হয়। লস অফ অটোমেটিক অ্যাসোসিয়েটেড মুভমেন্টস, এইটা থাকবে না, ও হাঁটবে এরকম। আর কি হবে? পশ্চার ঠিক মতো রাখতে পারবে না, স্টুপিং গেট হবে, ফ্লেক্স এরকম। আরেকটা কি ফাংশন ছিল? ইনহিবিট আনওয়ান্টেড মুভমেন্ট। এই ইনহিবিট আনওয়ান্টেড মুভমেন্টের জায়গায় সবসময় এরকম হবে। পিল রোলিং মুভমেন্ট, যেন পিল, ওই আগেকার যুগে যে ইয়ে বানাতো, কি বলে, মেডিকেল যারা ফার্মাসিস্ট, তারা এরমভাবে মুড়ত এগুলি, মানে পাউডারগুলিকে কাগজের মধ্যে এরম মুড়ত। সুতরাং সেটাকে বলা হয় পিল রোলিং মুভমেন্ট।
তাহলে একটা লোক 50 ইয়ার্সের ওপরে মাস্ক ফেসিস যখন হাঁটছে এরকম এবং হাতটা এরম এরম করছে, হ্যাঁ, আরেকটা কি ভালো করে মুভমেন্ট শুরু করতেও গন্ডগোল হবে, থামতেও গন্ডগোল হবে। তুমি যদি যে এরকম করে হাঁটতে তাকে একটুখানি ঠেলে দাও, ও থামতে পারবে না, এখানে ও গিয়ে ধাক্কা খেয়ে যাবে। তাহলে এইগুলি হচ্ছে ফিচার্স অফ পার্কিনসনিজম, কেমন? সুতরাং এইগুলি হবে, এই ফাংশনগুলি থাকছে না বলেই হচ্ছে। তাহলে ওষুধ কি হবে? এল ডোপা। আমরা এখন আরো ভালো ভালো ড্রাগ বেরিয়েছে, আমরা ডোপামিন এক্সটার্নালি দেই। ডোপামিন ডাইরেক্ট দিতে পারি না, কেন? কারণ ডোপামিন ব্লাড ব্রেন ব্যারিয়ার দিয়ে যায় না, তার জন্য লিভোডোপা দিতে হয়, কার্বিডোপা দিতে হয়। আর কি হতে পারে? কোরিয়া, এই যে বললাম আমাদের আনওয়ান্টেড মুভমেন্ট কন্ট্রোল করছে বেসাল গ্যাংলিয়া। তাহলে তাদের কি হয়? হঠাৎ একটা, অনেকে করছে কোরিয়া, আনওয়ান্টেড ফেশিয়াল এক্সপ্রেশন এরকম কোরিয়া হতে পারে। অনেকের হ্যাবিট আছে, হ্যাবিট তোমাকে এটা অ্যাজ এ ডক্টর ভাগ করতে হবে। ওই হ্যাবিচুয়ালি করছে না, সত্যি কোরিয়া আছে, তার জন্য সিটি স্ক্যান করতে হবে, ডোপামিন মেজার করতে হবে, আলাদা কথা, কিন্তু তোমাকে করতে হবে। তখন কেউ যদি এরম করে মাঝে মাঝেই, মানে একটা অল্প বয়সী ছেলেকে বলছি না, হ্যাঁ, একটা বয়স্ক লোক যদি করে, তুমি ইয়েটা করতে হবে। ডেঞ্জার অ্যাথেটোসিস, স্লো রাইডিং মুভমেন্টস এরকম, হঠাৎ দেখলে একটা লোক বসে আছে ট্রেনের সামনে, হঠাৎ এরকম করছে, অনেক সময় বেঁকেও যাচ্ছে, অ্যাথেটোসিস বলা হয়। সবচেয়ে ডেঞ্জারাস হচ্ছে ব্যালিসমাস বা হেমিয়ালিসমাস। যখন একটা সাইড হয় হেমিয়াল, হঠাৎ পাশে বসে হয়তো ঝাপ করে জার্কিং করলো, পাশের লোকটা ইনজুরি হয়ে যেতে পারে, ওর কিন্তু কন্ট্রোল নেই। ও একটা কাজ করতে ভেবেছিল, কিন্তু সেরিব্রাম ইজ নট, মানে কি বলবো, সাবডিউড অর প্রিভেন্টেড বাই দ্য এক্সট্রা বেসাল গ্যাংলিয়া। ফলে ওই যেটা হয় আমি বলছিলাম, যদি শুধু সেরিব্রাম কাজ করতে এরকম হতো, মানে অ্যাবনর্মাল জার্কি মুভমেন্টস, সামনে যে থাকে সে নাক পাক ফেটে যেতে পারে, ডেঞ্জারাস ব্যালিসমাস। আর অর্ধেকটা একটা সাইডে যখন হয় তাকে বলে হেমিয়ালিসমাস। আরেকটা কি হয়? হেপাটোলেন্টিকুলার ডিজেনারেশন, এই জেনেটিক ডিসঅর্ডার, যেখানে বোথ এক্সেসিভ কপার আমাদের শরীরে যদি হয়ে যায় কোনো কারণে, কপার মেটাবলিজম হয় লিভারে, যদি গন্ডগোল হয়, সেই কপার উইল বি ডিপোজিটেড ইন দ্য লিভার, ডিপোজিটেড ইন দ্য আই অ্যান্ড ডিপোজিটেড ইন দ্য বেসাল গ্যাংলিয়া। অদ্ভুতভাবে ওখানেই ডিপোজিট করে, এবং তার ফলে ওই পার্কিনসনিজম লাইক ফিচার হতে পারে। প্লাস আইতে একটা রিং তৈরি হয়, কেজার প্রেসার রিং, হ্যাঁ, আলটিমেটলি সিরোসিস অফ লিভার যদি ট্রিটমেন্ট না দেওয়া যায়, কপার চিলেটিং এজেন্ট, কপার যাতে শরীর থেকে বার করে দেওয়া হয় সেরকম ড্রাগ নেওয়া যায়, আলটিমেটলি সিরোসিস অফ লিভার হয়ে মারা যাবে। এই যে এরকম ফিচার হবে, মাস ফেশিয়াল স্মুথ পোস্টার, রিজিডিটি, স্লাইট রিফ্লেক্সিয়া, তো এগুলি বলে দিয়েছি। হ্যাঁ, তাহলে এইগুলি মোটামুটি বেসাল গ্যাংলিয়া হয়ে গেল। কালকে আর কি পড়বে না পড়াশোনা করবে? আর কি বাকি আছে বলো, কি জানতে চাও? থ্যালামাসটা নিজে পড়ে নিও, এই থ্যালামাসের নিউক্লিয়াস, নাকি থ্যালামাস পড়াতে হবে? বলো তোমরা কালকে কি পড়তে চাও? হ্যাঁ, ভেন্ট্রিকল ফেন্ট্রিকল পড়তে হবে কিন্তু ওই কদিনেই, থার্ড ফোর্থ ভেন্ট্রিকল এগুলি পড়তে হবে। এই যে ল্যাটারাল ভেন্ট্রিকল জিজ্ঞেস করলাম, একজন ছাড়া বলতে পারলো না, এটা তো ঠিক নয়। কি বলো, কি পড়বে? আসবে তো কালকে, কি পড়বে? ব্রেন হেড নেক থেকে বলো, সিলিয়ারি গ্যাংলিয়ন এটা ইম্পর্টেন্ট, আর সার্ভাইকাল প্লেক্সাসটা পড়িয়ে দিই, ঠিক আছে? কালকে তাহলে সিলিয়ারি গ্যাংলিয়ন, মোটামুটি বাকি গ্যাংলিয়ন তো হয়ে গেছে শুনলাম। As you know, thermal injury, thermal meaning generally heat, but thermal also means a cold. That means, as already we discussed, and there are several effects of the cold and heat. So, cold also there was a general effects,
and there are local effects, local tissue injury caused by the applications of the coal. Here also same things in my previous class what I discussed are the general effects of the heat. Heat means general, environmental or generalized effect of the heat. Today, the most important, what is clinically is important, actually that sometimes it becomes a challenging task to the clinical doctors to manage the thermal injury patients. Thermal injury, that means the heat injury. So here thermal injury due to heat, and that is again a local effect. Applications of the heat, indicate of these things, different temperatures, that is a local effect. So naturally, you know these things, everything, local effect. Probably last class, I think actually what is cal. So there actually here you see these things. Main two things, local effect, that means locally, if you apply heat in the local sites, any particular sites, that will cause the tissue damage locally. It is of generally clinically two types, that is a burn and scald. We stick to those things, that is the most important, the burn. You know, everybody generally you know these things, what is burn? But probably scald is not actually exactly technically not known to you, many of you these things, but actually is very similar, but just a definition. Actually here forensic medicine, as I already told you these things, as a law always based on the definitions, and there is the things whether that satisfies definitions. Here so naturally we stick to this particularly very important thing is definitions, because whatever is these things you will have to explain by definition, whether that satisfying the definitions or any deviations from the definitions. So definitions is very important. You see burn and scald, just you know what is burn, know what is scald. So naturally the tissue injury by heat depends upon, naturally as I told you these things, the local injury of the coal, that was also important, I said these things, same thing here also these things, local effect of applications of the heat. The effect depends upon this thing, not only this thing, heat actually it signifies whatever the temperature above the body temperature is heat. That means body temperature is, core body temperature is 37 degrees centigrade. So, but that is not this thing, 38 degree, 39 degree cause tissue damage. So naturally a little above these things. Then how much is heat actually, the minimum temperature which can cause tissue damage. Again, the higher the amount of the heat, higher the temperatures, that will cause tissue damage more rapidly. So naturally the tissue damage depends upon the two things, basic two things, amount of the heat, intensity of the heat, or exposure, time of exposure. So naturally that is the things, actually as you know these things, how it is important. Time is important, not only to the amount, because the time of exposure increases, low amount of the heat, low temperatures can cause tissue damage. So here you see these things, prolonged exposure to the temperature, as you said these things, they said these things actually 39, 40 degree. Yesterday actually when I actually discussed the heat pyrexia, sunstroke, there I said these things, above 41 degree centigrade, actually that starts the tissue damage, particularly in the brain, that is actually Purkinje fibers. First suffers neural damage occurs in the brain, Purkinje fibers. And the Purkinje fibers that actually the neural damage that may become permanent. That's why I told these things clinically it is important, because not only the heat pyrexia, but actually the other clinical conditions where temperatures actually, the hyperpyrexia conditions actually remains a little longer. Suppose one of these things is very common condition, malaria, and another is typhoid fevers, enteric fever. There are so many other things I don't think. But these two things, actually where the prolonged body temperature, hyperpyrexic conditions persist, and that actually the sequel that causes the brain damage. That causes the brain damage. So, urgency is clinically important to manage those things, hyperpyrexic conditions, because the permanent tissue damage may occur. So that is the things here also, these things. As I said, these things, other local tissue damage, that means not on the brain is core temperature increases, so also the other temperatures, blood temperatures, so naturally that causes the damage. Here when the application of the heat, so above 42 degrees centigrade is not these things, above 42 degrees centigrade that will cause, so prolonged exposure, that happens in that there are so many litigations out of these things, the hot bag applications cause the scalding or the burning injury. That is for this thing, the doctors forgot, the nurses also actually forget to actually concern.
So naturally that sees here medical negligence case. So naturally the 42 degree centigrade is actually kept in contact with the prolonged period that cause the tissue damage. So naturally temperature increases, time decreases. So it is universal proportions. So the higher the temperatures, very short temperature, short exposures can cause tissue damage. You see the above 50 degree centigrade, 47 degree centigrade temperature is important, but 50 degree centigrade all body proteins coagulates, enzymes stop functioning. So metabolically all tissue deaths. So naturally dies means actually that becomes irreversible. That becomes irreversible. So 50 degree centigrade is very short exposure, tissue damage, and they said these things. 65 degree centigrade, above 65 degree centigrade is just few seconds exposures of contact causes burn or the scars. That means thermal tissue injury, local damage can cause these things. So naturally the temperatures and time of exposures is important to cause tissue damage. So naturally, because actually you have to be very careful how much temperature you are applying. So naturally the dangers is these things exposure time. I told you these things, application of the hot bag. Hot bag means that maybe that doesn't actually never actually contains the boiling temperature. So generally 50 degree centigrade or above, that is the optimum temperature. Better you put the water in the temperatures in the hot bag. So the things. Now actually little descriptions, because these days very few actually listen to the talks. Then sometimes they study and later they may study. So naturally I discussed, though it is PowerPoints, it discussed a little elaborately so that you can get a note. You can get a note. Here what are these things? Heat causes tissue in variable degree. That means degree and area. Kotota? The depth and area. Kotota jayega purbe. That depends upon the contact, exposures. So naturally আমার হাতটা যদি হয় হাতে পড়বে naturally অন্য জায়গাতে হবে না সেই জিনিসটা আছে কারণ it is very important because of local effect. So here actually involving the sometimes কি হয় depth superficial হতে পারে deep হতে পারে. So the depth is very important. So depth also the burn injury when we classify in lateral these things. So depth either the degree of the depth or the involvement area. These two things is very important to assess burn injury for clinical treatment or management of the patients. These two things is immensely important. So you must remember local tissue damage, local effects of all these things is these things. So deep, what is already mentioned these things, what is superficial depth, again I shall discuss. So the characters of the heat injury are generally, you say this thing, first to all positive lage, contact short time, redness, then it may cause blisters, and after that actually the further these things that may cause the charring of the skins, একদম black হয়ে যাবে, wrinkled হয়ে যাবে, charring of the skins এটা হতে পারে. Now what is burn injury? Already I mentioned here the burn injury means direct injury. The key applications to the direct heat, dry heat or flame. Are কোনো exceptions নেই. Remember these things, burn definition is this much. Applications of dry heat and flame of fire, that is burn. And another injury, what is these things? A hot liquid or steam, or they said this vapor, that is scald. That is scald. Earlier it was just water. Now any hot liquid, they said above 65 degree centigrade, this is 60 degree centigrade, they said thing, but temperature for scalds, definitions temperature is not essential to mention, but you say this thing hot. Hot means that much hot which can cause tissue damage by hot liquid. The গরম জল পড়ে যাও, গরম দুধ পড়ে যাও, গরম তেল পড়ে যাও, গরম, what is these things? Actually those actually termed in the category of the scalds, not burn. So but again I shall explain these things. তেলের সঙ্গে জলের একটু তফাৎ আছে, because actually burn scalding will be a little different in case of these things. Why it is different? That is, again actually whatever this thing we are discussing, we will have to discussing. It is our responsibility, the medical knowledge, to discuss these things that clinically is scientifically. Why? Why that things actually affects that much area, why that causes the deep, and why that causes the much tissue damage, that is dependent, we will have to explain scientifically, and that is most important. And here, এই একটা জায়গা আছে, probably most of the books, now actually what you read these days, I am not like to mention these things, there are so many books. The chemical burn.
In many very common books also, chemical substances they mention is the chemical burn, it's misnomer. So I have not mentioned here in this category of the thermal injury, but as the chemical burn is mentioned as a burn, again this thing is misnomer. Misnomer. But we must know why I say this misnomer, why it should not be burned, that is the things. You see that they just read the definitions. Here, because chemical burn's nature and character is not exactly the same what happened in the case of the thermal injury, either scald or burns. Actually, it's a corrosive actions of the chemical which causes tissue damage, which appears in this thing. So, chemical burn is a misnomer. So, naturally, I mentioned is in the different category chemical burn. Apart from your almost all books, actually, they mention chemical burns in the category of the burn. They said this thing, tissue damage is given, but not. That is a misnomer, that is wrong. So, when you discuss, say this burn, don't mention chemical burn is a burn. So, naturally, there are so many other things also we wrongly actually state. So, naturally, that should not be, it's not scientifically correct actually as we mentioned. So, here chemical burn is a different category, should not be confused with the burn, though it is actually almost all books, very common books, all books, they say this thing chemical burn, because actually the books are just a continuations of the same thing, one after another without verifying the actual fact. So, that is the things actually what actually we are lacking on this thing particularly. We are not verifying these things, we are just continuously just taking the same things without any verification. So, naturally, not much do research and not much clinical effects or the legal effects actually is being discussed. তো এখানে একটা জায়গায় আবারও বলেছি একটু বেশি লিখেছি so that you can get a note. But actually আমি ডিসকাস করছি, just to mention, you see these things, the only bold lines, that is the actually key point, what you must know these things, bold lines, so that is it. This is scalds. What is scalds? These things scalds, already I mentioned the thermal heat or injury. So scald is showing a Barnett difference, and that is the most important. Why I say this thing? We in the thermal injury, but again scald, what should be the difference? Features of the scalds are very similar to burn injury. একটু পড়ে নাও, তাহলে আমাকে বোধহয় তবু আমি একটু বলছি, তাও তুমি দেখে নাও. But actually again the note the bold points, particularly bold letters, the bold words actually you must mention this thing, are very similar to burn injury. Depth of tissue damage is generally not deep or as severe as burn. কারণ কেন হয় না এটা আবার সেটা এক্সপ্লেন করব. Charring of the skin or deep burn may occur. এইখানে কিন্তু আমি বলেছি all liquid scalded definition এ কিন্তু একটা জিনিস এসে যাচ্ছে hot liquid. Again iron when melt it becomes a liquid. So metal, but the characters will be different. Otherwise, that is not very regular conditions. But still, in a molten state, the metal is also liquid. So naturally, when that thing is molten liquid causes that burns, that actually the features of the scald injury actually will be visible there in that character. So naturally, you said this thing is scald, but actually is molten because characters will be different. But deep burns, charring of the skin occurs that time. So also the viscous things. I actually encountered one patient. Actually, one research in the science college. I told these things. Actually, he was researching on the coal tar distillations. It's itself in the science college. I was a science college. He's a very young man of the 35 years old. So suddenly, what happened? These things because of this flames. Actually, the coal tars actually these things actually spilled over. So whole body te puro coal tar pode geche. That is a very you cannot imagine. ভেরি সিরিয়াস কন্ডিশনস। বলো জায়গাটা টার কি হলো, পড়ে যাওয়ার সঙ্গে সঙ্গে গায়ের উপর আটকে গেছে, সে টার আর হলো না। হোল বডি টার্স অ্যান্ড স্টিচিং দ্য বডি, হোল বডি অলমোস্ট অ্যাকচুয়ালি দ্য এক্সপোজ পার্ট দ্য কোল টার, যতটুকু জায়গা থেকে সিভিয়ার বার্ন, আলটিমেটলি হি ডাইড, দ্যাট থিংস হ্যাপেন্স। সো বিকজ কোল টার, এগেন দ্য থিং ইজ দিস ডিফারেন্স ফ্রম দ্য water liquid, but tars sticks, and the sticks to the body, it causes very severe because heat is enormous amount of the heat, about more than the 100 degree, the many more temperature, high temperature than 100 degree. That happens. So naturally, the scald, the conditions may be different as per the characters of the liquid. Here are these things. So naturally, so here the two things is very characteristics. I think splashing signs or dribbling mark. আমি একটু ছবি দেখাবো, পরে বুঝতে পারবো হয়তো পড়েছি। স্প্ল্যাশিং সাইন্স মানে কোনো জিনিস স্প্ল্যাশিং বলতে কী হয়, স্প্ল্যাশ মিন্স ছিটকে পড়ে যাওয়া, তাই তো হয়, লিকুইডেই একমাত্র হয় ছিটকে পড়ে যাওয়া। যে ছিটকে পড়ে গেলে আমি বুঝবো কী করে, আমাদের আর কোনো নেই, উই নেভার উইটনেস দ্য সিন অফ অ্যাকশন অর সিন অফ ক্রাইম, উই অনলি সি দ্য ক্লিনিক্যালি বডি, পেশেন্ট অর ডেড বডিজ।
So from there we will have to give opinion. It was the scales. Accusation may be the things, they burn, but actually from those things you will have to say these things, what actually happened. Here, that things that happened, the accusation may be burned, but somebody say these things actually the throwing of the boiling water, particularly that happens in the particular child for the torture. Don't think, but we will have to give opinion on the basis of the examinations of the wounds. So what is that splashing signs? ছিটকে গায়ে যদি লিকুইড পড়ে কি হবে? ওই যে বললাম স্প্ল্যাশিং সাইন্স আর ড্রিবলিং। ড্রিবলিং মানে গড়িয়ে পড়া, সেটা লিকুইডেই হয়। স্প্ল্যাশিং মানে ছিটকে পড়া। স্প্ল্যাশিং তাহলে ব্লিস্টার ফরমেশনস, বার্নে যদি ছিট 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 স্ক্যাটার্ড ব্লিস্টার, দ্যাট ইজ এ স্প্ল্যাশিং সাইন্স, এ শিওরেস্ট সাইন। ড্রিবলিং গড়িয়ে পড়ছে একটা জায়গা দিয়ে, যেটা কখনোই বার্নে হয়, দ্যাট ইজ অলসো স্ক্যাল্ড। So we can definite opinion without knowing in the scene of crimes. From our medical opinion, we can these things, that thing, what happens, the accusation is true or false. Actually, from our medical examination, we can give these things. So naturally, because treatment also differs, management differs, but actually here legal questions differs. We concern is forensic medicines because they actually depend upon our questions, whereas there is any doubt, these things. So dribbling, marks, splashing signs, characteristics of scales. So always careful in that cases, because we probably right now you do not have any scope to examine these such patients, but clinically if you get, I do not know what happens, what is happening, whether they are actually admitting all those patients, actually because all the burn patients are medically legally important, because that will be police case. So naturally most of the hospital refuses to admit those patients. That is the main another problems, another side. So naturally, because all injury patients, burn injury patient, road traffic injury patient, all these things, that it becomes a police case. Admitted whenever they admitted this thing, that becomes a police case, and medical legal report is important. So naturally, that is the things. So you must know, because afterwards, whenever you are in practice, clinical practice, I do not expect that actually you pursue any forensic medicine or thing. But you will have to, I hope that you join medicines means actually to practice. What you do this future life, but one these common things you do medical practice. So medical practice is common. You have to manage the patients, such type of patients. So must be very careful. So you have to give the report, because allegations is there, charge is there, and medical opinion report is immensely important here. So that thing happened. Just as I said these things, it's a case. It's a few days old case. I said this thing, dribbling mark. Can you know this thing? Dribbling mark. Just to note. You see, এটা একটা কেস একটু কাজ করতে করতে জিনিসটা হয়েছিল যে সাডেনলি অ্যাকচুয়ালি হয়েছে মিষ্টির দোকানে মিষ্টির রস ফুটছিল। তো ন্যাচারালি সেখানে কী হচ্ছিল সেই পেশেন্টটা, ও কাজ করতে করতে হঠাৎই সাডেনলি একটা বেরোয় যে ফ্ল্যাশ অফ দ্য হয়, অনেক সময় স্টোভের হঠাৎ আগুনও লেগেছে, পিছিয়ে এসছে, কড়াটা উল্টে গিয়ে গায়ে পড়েছে। So এরকম still I can remember that things. So naturally what happened, how you can say this thing, that allegation is this thing, they charge these things, Malik okay torture করেছে। Again charge always is there, and whether it was a negligence or it is an accident, these three things is very important and depends upon your opinion, upon your report. Here you see this thing, দেখো এখানে কিন্তু মেইন ইঞ্জুরি, জলটা পুরো এসে যখন পড়ে, এবার বলছি যে গায়ে কিছু যদি অল্প, একদম খালি গায়ে ছিল না, কিছু কাপড় ছিল, আবার সেখানে হয়েছে যে কাপড় থাকলে কিন্তু স্ক্যালটা বেশি ইন্টেন্স হয়। আমি আবার বলছি, একটু পরে বলবো কেন স্কিলে, কারণ গরম জলটা ওখানে বেশিক্ষণ থাকে, হট লিকুইডটা ওখানে বেশি স্টিক করে থাকে। সো দ্যাট বার্নস মোর, বিকজ স্টিকিং অফ দ্য হট লিকুইড টু দ্য স্কিন ফর প্রলং পিরিয়ড কজেস দ্য মোর ডিপার বার্ন অ্যান্ড ইঞ্জুরি। হিয়ার যেখানে প্রথম পড়ে সেখানে ম্যাক্সিমাম হিট থাকে, তারপর জল কি আস্তে আস্তে ঠান্ডা হয়ে যায় এনভায়রনমেন্টে, তো পরের দিকে ঠান্ডাটা হতে থাকে, কম হয়। দ্যাট ইজ দ্য সায়েন্টিফিক এক্সপ্লেনেশন। এখানে দেখো একটা জিনিস, এই যে দেখো আস্তে আস্তে করে এই যে গড়িয়ে গড়িয়ে পড়ছে, তো ভার্টিক্যালি জাস্ট এই অ্যাবাভ ডাউনওয়ার্ডস মার্কগুলো টিপিক্যাল জল গড়িয়ে পড়লে যেরকম পড়ছে পুরো সেটাও কিন্তু সেরকম ভাবে। এই যে ক্যারেক্টারিস্টিক্স অফ দ্য স্ক্যালডিং, ক্যারেক্টারিস্টিক্স অফ দ্য স্ক্যালডিং। পরের কথা, পেশেন্ট মারা গেছে, ইউ সি দ্যাট actually that is the main opinion, that if these things actually died, the main opinion is these things. Can you see what is this? Hey Kaushik, Sumitra, what is this? This color and the case.
pseudovenous pyoceanous infections of the burn injury, and actually that is the most important cause of death in case of the burn injury, because the post-injury infection is very, very common in the burn injury, and management is that's why so difficult. So that is the things actually here point to note, actually in our report that is important. A typical color, most opportunistic actually the microorganism is pseudomonas, থাকেই সবসময়, এবং that causes and very difficult to manage also antibiotic, most of the cases antibiotic resistance and some antibiotics resistance, this pseudomonas in poisonous, actually সেটা পরে আসছে। এই যে জিনিসটা এইটা কিন্তু সেখানেই অ্যাকচুয়ালি দিস বিকামস আলটিমেটলি দিস দ্য মেকানিজম অফ ডেথ, কিন্তু ওইটা হয়েছে। কিন্তু আমার দেখানোর ব্যাপারটা হচ্ছে হোয়াট ইজ স্ক্যাল্ড। এই দেখো ব্লিস্টারগুলো দেখতে পাচ্ছ, ব্লিস্টার সব ব্লিস্টার ঠিক এই জিনিসটাই হবে, নোট করবে। আর এইগুলো হচ্ছে ড্রিবলিং মার্ক। সো ক্যারেক্টারিস্টিক্স অফ দ্য স্ক্যাল্ড ইঞ্জুরি যদি বলো এটা, আমি স্প্ল্যাশটা বোধ হয় আর একটা এটা আছে, পরে আমি দেখাচ্ছি। তো স্প্ল্যাশ অফ থ্রোন লিকুইড র্যাপিডলি লুজেস হিট, আমি যেটা বলেছিলাম র্যাপিডলি লুজেস হিট, এই জন্য কি হচ্ছে ধীরে ধীরে কিন্তু তার এটা হিটটা চলে যায়, ইন্টেন্সিটিটা কমে যায়। বাট রিকভার বাই দ্য ক্লথিং, জলের যেখানে থাকে সেখানে বেশিক্ষণ ধরে বেশি সময় ধরে করে। ঠিক উল্টোটা হয় বার্লে, কিন্তু যেখানে আছে আমি দেখেছি, যেটা আমাদের সো মেনি ফটোগ্রাফস আর দেয়ার অ্যাকচুয়ালি সামটাইমস, সেই জায়গাটা পড়েই না, সেই জায়গাটা পড়েই না, হাই টেনশনের স্টোভ বা স্টোভে পড়েই না, কিন্তু স্ক্যাল্ডে আবার ঠিক জায়গাটা, ঠিক ওই জায়গাটাতে কিন্তু পড়ে বেশি বার্ন ইঞ্জুরি, সেই জায়গাটা হয়। দ্য অপোজিট ইউজুয়ালি অকার্স ইন দ্য ড্রাই বার্নস অ্যান্ড ক্লথিং অ্যাকচুয়ালি দ্য প্রোটেক্টস ফ্রম দিস থিংস ডাইরেক্টলি ফ্লেম অফ ফায়ার এক্সপোজার, অর যে কোনো হট লিকুইড যেটা লাগছে কাপড়ের উপর দিয়ে হলে সেটা কম হয়, সেটাই হয়। স্ক্যাল্ডিং ইজ ভেরি কমন ইন চিলড্রেন, ন্যাচারালি যা হয় পুড়ে যায়, উল্টে যায়, জল পড়ে গেল, গরম দুধ পড়ে গেল, বা যে কোনো জায়গায় কোনো জায়গায় খেলতে খেলতে গিয়ে পড়ে গেছি, ইয়েস দ্যাট ওয়াজ এ অ্যাক্সিডেন্টাল ডেথ। আর অ্যাকচুয়ালি এইরকমই ব্যাপারটা হচ্ছে যে দোকানে ওই একই জিনিস, এখানে দোকানে হয়তো জায়গাটা গরম হচ্ছিল, বাচ্চা খেলতে খেলতে গিয়ে টিপ করে পড়ে গেছে তার উপরে, ইটের উপরে, ন্যাচুরালি দ্যাট কজেস কেউ থাকবে সঙ্গে সঙ্গে তুলে নিল, কিন্তু ইনিশিয়ালি কি সেই জন্য পার্টিকুলারলি সব থেকে ডেঞ্জার হচ্ছে চিনির রস। You know these things, particularly the physics knowledge is these things. Any solutes in the water increases the boiling point. So naturally 100 ডিগ্রিতে জল ফোটে, চিনির রস একটু বেশি টেম্পারেচারে ফোটে, এবং সেখানে ন্যাচারালি the intensity of the heat is more and the burning depth also becomes more. এই চিনির রসেও ঠিক তাই হয়েছিল, এই যেটা ওপেন করাতে চারিদিকে ফুটছে, এটা ফুটছে, এই দোকানে এরকম হয়। নট অনলি দিস থিং থ্রোয়িং অফ দ্য লিকুইড, যেটা খুব জায়গাটা কমন ক্লিনিক্যালি। আমরা কি বলেছিলাম, ডেপথ অফ দ্য বার্ন, কতটা পুড়ছে ভেতরে, আর একটা বলছি এরিয়া অফ দ্য বার্ন, দ্যাট ইজ দ্য সারফেস এরিয়া অফ দ্য বার্ন। এই দুটো জিনিস কিন্তু ফরেন্সিক্যালি ইম্পর্টেন্ট, এই জন্যই বিকজ death of the patients or the prognosis of the patients depends upon these two things. That means the particularly severity of the burn. So the classifications, whenever we describe any burn injury or scald injury, generally we describe in two ways: first degree, second degree, third degree burn, or the 30% burn, 40% burn, 60%. What does that mean? Why it is important? আমি সেটাতেই যাচ্ছি। দেখো, দ্য অ্যাজ পার ডেপথ অফ দ্য বার্ন, আমরা বার্ন ক্লাসিফাই করলে আমরা তো কিছু বলতে পারবো না। আমরা যখন একটা পেশেন্টের কন্ডিশন ডিসক্রাইব করবো তখন কীভাবে ডিসক্রাইব করবো? আমরা এইভাবেই করবো, ডেপথ অফ দ্য বার্নস আর সারফেস এরিয়া অফ দ্য বার্ন। ডেপথ অফ দ্য বার্নসে অনেকগুলো ক্লাসিফিকেশানস আছে, আমি অতগুলো যাবো না, কারণ ইটস নট ইম্পর্টেন্ট ক্লিনিক্যালি। একটা ডুপেট্রিন্স একটা ক্লাসিফাই করেছিল বার্ন ইঞ্জুরি অ্যাজ পার দ্য ডেপথ অফ দ্য বার্নস, তারপরে করেছে উইলসন্স, যেটা আমরা এখন ম্যাক্সিমাম ইউজ করি, উইলসন্স ক্লাসিফিকেশন। ডুপেট্রিন্সের 6 ডিগ্রি ছিল, ফার্স্ট, সেকেন্ড, থার্ড, ফোর্থ, 5, 6 ডিগ্রি ছিল। সেটা কিন্তু উইলসন্স করলো, উইলসন্স ক্লাসিফিকেশনে সেটা হয়ে গেল 3টে ডিগ্রি, ফার্স্ট ডিগ্রি, সেকেন্ড ডিগ্রি অ্যান্ড থার্ড ডিগ্রি। আলটিমেটলি 2 degrees of the depictrins merge into 1 degree in Wilson's. কারণ ক্লিনিক্যালি অ্যাকচুয়ালি আমাদের পেশেন্টকে তো ম্যানেজ করতে হবে, আমাদের অ্যাকচুয়ালি ওই যে থিওরিটিক্যালি এতগুলো ডিগ্রি করে তো আমাদের লাভ নেই, আনলেস দ্যাট অ্যাকচুয়ালি দ্যাট ইনফ্লুয়েন্সেস দ্য ম্যানেজমেন্ট অফ দ্য পেশেন্ট। আমাদের ডাক্তারের প্রাইমারি জব ইজ টু সেভ দ্য লাইফ অফ দ্য পেশেন্ট, to protect the health of the patients. সুতরাং সেভাবেই আমাদের করতে হবে। তো ন্যাচুরালি উই মাস্ট নো অ্যান্ড আন্ডারস্ট্যান্ড দ্য ইঞ্জুরি অ্যাজ পার আওয়ার অ্যাকচুয়ালি ম্যানেজমেন্ট প্রোটোকল। So management protocol like these things, management protocols as per the depth of the burn and surface area of the burn. তাহলে ডেপথ অফ দ্য বার্ন উইলসন্স কি করেছে? উইলসন্স এভাবেই ক্লাসিফাই করেছিল, এপিডার্মাল, ডার্মো এপিডার্মাল অ্যান্ড ডিপ। এপিডার্মাল, ডার্মো এপিডার্মাল, ডিপ। এপিডার্মালটা কি? ফার্স্ট ডিগ্রি, ডার্মো এপিডার্মাল সেকেন্ড ডিগ্রি, and deep is third degree. Oh, what is epidermal?
What is epidermal, what is dermoepidermal, what is deep, we shall explain. That is very important because actually again the treatment depend upon these things actually. তারপর আরো সুবিধে, এবারে আমার দরকার নেই এত, আমাকে একটা পেশেন্ট ম্যানেজ করতে গেলে এত মাইনর এটা দরকার নেই, আমার দরকার whether superficial or deep, দুটো জিনিস। কারণ ট্রিটমেন্ট মোডালিটিস ডিপেন্ডস আপন দিস থিংস, whether actually how much care and what will be actually sequelae after the burn patient actually heals or recovers. মরে গেল তো হয়ে গেল, that becomes this thing. If she survives, so naturally the future, that is prognosis, ফিউচারে অনেক কিছু হয়, অনেক কিছু হয়। আমার পেশেন্টটার তো হেলথটাতে, ফিউচার হেলথটাকেও দেখতে হবে, সেই জন্যই এই জিনিসগুলো আমাদের খুব দরকার। তো আলটিমেটলি দ্যাট থিং সার্ভাইসেল, সুপারফিশিয়াল অ্যান্ড ডিপ, এই দুটো জিনিস আমাদের খুব দরকার। সুপারফিশিয়াল কেন, ডিপ, এটা ক্লিনিক্যাল ক্লাসিফিকেশন রেজাল্ট যেটা হয়। কিভাবে উইলসনসের, যেটা আমি বলছি উইলসন ফার্স্ট 2 ডিগ্রি ডার্মোএপিডার্মাল, এপিডার্মাল, সুপারফিশিয়াল ইজ ভেরি, আমি যদি বলছি যে কি জিনিসটা কি হয় উইলসন, সেটা আমি অলরেডি যেটা ডেসক্রাইব করে দিয়েছি। এটাই হচ্ছে কি সুপারফিশিয়াল বার্নটা কিন্তু ভীষণ সেন্সিটিভ, ডিপ বার্ন ইনসেন্সিটিভ, পেনলেস। সুপারফিশিয়াল ইজ হাইলি পেনফুল, এবং যার জন্যই পেশেন্ট মে ডাই ফ্রম দ্য অ্যাকচুয়ালি পেনফুল নিউরোজেনিক শক। So regarding the patient care, any superficial scald injury হয়ে গেছে, গোটা গায়ে পড়ে গেছে, you must take care to patient from actually to relieve the pain. Otherwise, patient may die from the neurogenic shock because of this pain, and that is very immediate. So naturally, that is very important. So all these things, and another thing is important কি যখনই বার্ন হয় তখনই কি কি হয়, the characters of the burn injury বলেছি, তাহলে ব্লিস্টার্স হতে পারে, বার্ন হতে পারে, fluid loss. And another thing is pain. The superficial burn is very painful, deep burn is painless. But this is clinically important. Can আমি এবার বলেছি সারফেস এরিয়া, আর একটা বলেছি কতটা পুড়েছে। ইট ইজ এসেনশিয়াল ডিউটি অফ অল ডক্টরস, অ্যাকচুয়ালি আমি বলেছি যেটা হচ্ছে যে অ্যাটেন্ডিং, কারণ আমাদের তো মেডিকেল নেগলিজেন্স কেস করতে হয়, অ্যাটেন্ডিং বার্ন পেশেন্টস টু এস্টিমেট সারফেস এরিয়া অফ দ্য বার্ন, কতটা পুড়েছে। এটা হাসপাতালে যখনই পেশেন্ট আসবে, মরুক আর ছাই না মরুক, মেল আর ফিমেল চাইল্ড, কতটা পুড়েছে, কারণ ডেপথ অর এ ডেপথ ততটা ইম্পর্ট্যান্ট নয় যতটা ইম্পর্ট্যান্ট সারফেস এরিয়া। ওয়াই? বিকজ ইউ হ্যাভ টু সেভ দ্য লাইফ অফ দ্য পেশেন্টস। বার্ন পেশেন্টসের কী করতে হয়, ফার্স্ট থিং যে পেনের জন্য তাকে বাঁচাতে হবে, আর নেক্সট হচ্ছে ফ্লুইড রিপ্লেসমেন্ট। ফ্লুইড রিপ্লেসমেন্ট, এই যে দেখো একটা জিনিস আছে আমাদের কেন, first thing is fluid replacement. It's very important. Everybody knows this thing. Another is to estimate the prognosis and chances of the fatality. এই পেশেন্টটা কতটা ফেটালিটির চান্স আছে, এত পার্সেন্ট বার্ন হলে চান্সটা ফেটালিটি বেশি, সে কতদিন আছে সেই জিনিসগুলো আছে ইম্পর্টেন্ট, কিন্তু সারফেস এরিয়াটা আমাদের করতে হবে। আর একটা জিনিস দেখো, আমাদের এই ফ্লুইড রিকোয়ারমেন্ট, যেটা আমি তোমাদের আইডিয়াটা দিচ্ছি, পরে তোমরা দেখবে পড়ে নেবে ক্লিনিক্যালি, দ্যাট অ্যাকচুয়ালি কতটা ফ্লুইড লাগবে। সেই ফ্লুইডকে আমরা দুভাগে ভাগ করি। উইদিন 8 আওয়ার্স কতটা ফ্লুইড দিতে হবে, জেনারেলি হাফ অফ দ্য ফ্লুইড, সাপোজ আমার লাগবে 3 লিটার ফ্লুইড লাগবে, হাফ অফ দ্য ফ্লুইড আমাদের 8 আওয়ার্সের মধ্যে, ফার্স্ট 8 আওয়ার্সের মধ্যে দিতে হবে, মানে ফটাফট দিয়ে দিতে হবে। আর নেক্সট যে ফ্লুইডটা, হাফ অফ দ্য ফ্লুইড 24 আওয়ার্সের মধ্যে দিতে হবে। এই যে জিনিসটা, সেটাকে আমরা করতে জানি পার্কল্যান্ড ফর্মুলা, জাস্ট আমি দিয়েছি এই জন্যই, পরবর্তীকালে তোমরা পড়ো কি না পড়ো এই জিনিসটা জেনে নেবে। কারণ সারফেস এরিয়া ইজ ইম্পর্টেন্ট, বিকজ টু এস্টিমেট সারফেস এরিয়াটা এটা নয় যে মরবে কি বাঁচবে শুধুমাত্র, মরে গেলে তার কত সারফেস এরিয়া হয়েছে, এটা ইজ নট ইম্পর্টেন্ট ক্লিনিক্যাল। কারণ ডাক্তারের ডিউটি পেশেন্টটাকে বাঁচাতে হবে, না হলে কিন্তু ডাক্তারের শেষ, মানে ক্যারিয়ার শেষ। ওয়ান্স অ্যাকচুয়ালি হি ইনভলভ ইন দ্য মেডিকেল নেগলিজেন্স কেস, হিজ ক্যারিয়ার ইজ গন। হ্যাঁ, তো ন্যাচুরালি ইন দ্যাট কেসেস তোমাকে তাহলে কেয়ারফুল হতে হবে। তাহলে কি পার্কল্যান্ড ফর্মুলাতে কিভাবে হয়, মানে এতটা ফ্লুইড লাগে, দ্যাট ইজ কল্ড পার্কল্যান্ড ফর্মুলা। এবং এটা পিডিয়াট্রিক এজের জন্য একটা আছে, অ্যাডাল্ট এজের জন্য আছে, দুটো একটু ডিফারেন্ট। বাচ্চাদের যতটা ফ্লুইড লাগবে, ওই একই ফ্লুইড অ্যাডাল্টের ফ্লুইড যদি বাচ্চাদের দিয়ে দেওয়া যায় ওই একই এস্টিমেশনে, তো বাচ্চারা তো এমনিই পরিস্থিতি হাইপার ভলিমি হবে, এমনিতেই করে যাবে। সুতরাং দ্যাট ইজ অ্যানাদার কাইন্ড অফ নেগলিজেন্স। ডক্টর মাস্ট নট ডু all these things actually, because again this charge, your doctor's responsibility, legal responsibility, social responsibility and professional responsibility, the 3 responsibility to save the life of patients, to protect the health of the person. So that is very important. So naturally you will be very careful for all these things. TBS means total body surface area. So you see how
how a rule of 9, Wallace's rule of 9 is very important. এই কথাগুলো কিন্তু হোল লাইফ যদি তুমি প্র্যাকটিস করো, আই ডু নট নো হাউ টু প্র্যাকটিস, বাট এটা তোমাকে জানতেই হবে, ইজ লিগালি ইম্পর্টেন্ট। বিকজ সারফেস এরিয়া না এস্টিমেট করতে পারলে তুমি তাকে ট্রিটমেন্টই দিতে পারবে না, পেশেন্টকে ট্রিটমেন্টই দিতে পারবে না। এই সার্ভেটা করে রুল অফ 9 মানে ওয়ালেসেস কি জিনিসটা কি, all our body is divided into 11 parts, every part has a 9% formula। একটা এক্সাম্পল হচ্ছে ওয়ান আপার লিম ইজ হোল আপার লিম ইজ 9%, তাহলে ওয়ান আপার লিম 9%, আদার 9%, and head and neck is 9%। তাহলে এইরকম ভাবে 9% 9% 9% করে টোটাল বডি ইজ ডিভাইডেড এক্সেপ্টিং দ্য পেরিয়ান, সব জায়গাতে। কারণ ফ্রন্ট অফ দ্য লোয়ার লিম্ব একটা, ফ্রন্ট অফ দ্য ব্যাক অফ দ্য লোয়ার লিম্ব সব 9% 9%, head and neck 9%, limb 9%, chest again upper chest and abdomen 9%, এগুলো 11 into 9 you can do 99, and 1% is perineum or external genitalia 100%। এই যে রুল অফ 9 very easy estimation, it's not that actually always it happens like these things, but that is the easiest way to estimate rule of 9। কারণ আমার পেশেন্ট বাঁচাতে হবে, as fast as possible you will have to do the surface area। কারণ আমার ব্যাপারটা যে সেটা মরবে বলে তারপরে আমি এটা করবো, এটা আমাদের ক্ষেত্রে তো খুবই লাগে, কোনো রিপোর্টে এটা আমাদের মেনশন করতেই হয় হাউ মাচ এরিয়া অ্যাকচুয়ালি ইনভলভ। সো ডেপথ আমাদের খুব একটা বেশি ইম্পর্টেন্ট, বাট সারফেস এরিয়া ইজ ইম্পর্টেন্ট বিকজ the life of the persons depends upon the how much surface area is actually involved, because depth occurs not the depth but the surface area। So surface area estimation is very important। So again what I am saying here, forensic medicine is applications of the medical knowledge for the requirement of the law, mind it। So medicine knowledge is important, otherwise your conditions will be very miserable in the court of law, because ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কিন্তু কাঁপতে হবে। অনেক ডাক্তারকে দেখেছি তো মানে কেঁদে কুল পায় না, এরকম অবস্থা আর কি, কিছুই বলতে পারবে না। তার মেডিকেল নলেজ তোমাকে এক্সপ্লেনটা তো করতে হবে। আপনি তো লিখেছেন এইটা, আপনি তো ট্রিটমেন্ট করেছেন এটা, আপনি কি করেছেন? ওখানে কোনো খাতির নেই, ওখানে তোমার এখানের মতো কোনো ব্যাপারই নেই। তো ইউর কন্ডিশনস উইল বি সিম্পলি মেজারেবল, ইউ উইল বি শেক লাইক এনিথিং, ট্রেন্ড লাইক এনিথিং। দ্যাট হ্যাপেন্স ইন the very renowned professors also, actually what happened to them actually in the court of law when they actually summoned, because they'll have to explain all these things। So unless you know these things, your condition should be miserable। So here actually that things, আমি বলেছি এত কন্ডিশন, আপনি কেন বলেছেন এটা 25%, আপনি কেন বলেছেন 50%, এটা তো বলছি 50%, হাসপাতাল বলছি 50%, আপনি বলছেন 30%, কেন আপনি কমাচ্ছেন কেন? আপনি তো অ্যাকিউজকে সেভ করতে চাইছেন। আপনি যদি আমরা লিখি এটা, তাহলে আপনি তো অ্যাকিউজকে সেভ করতে চাইছেন। ডাক্তার যদি বলে আপনি তো লিখছেন 99%, আমাকে বলতে হবে, কারণ অ্যাকচুয়ালি ইউ ক্যানট সেভ দ্য অ্যাকিউজ। কেন আমি লিখেছি 35%, কেন আমি হাউ আই এস্টিমেটেড, দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট। এগেন আমাদের ক্ষেত্রে এই তর্ক হচ্ছে ঠিক আছে, কিন্তু কোর্টে গিয়ে কোনো খাতির খুঁতির চলবে, সেখানে তোমাকে একদম স্ট্রিক্টলি ইউ হ্যাভ টু ফলো দ্য নলেজ রুলস। সো ন্যাচুরালি ইউ মাস্ট অ্যাকোয়ার দ্য বেসিক নলেজ ইজ হাউ ইউ অ্যাকচুয়ালি এক্সপ্লেইন হাউ ইউ সেভ দ্য লাইফ অফ দ্য হিয়ার 9%। তাহলে সব জায়গাতে এরকম হয় না, বাচ্চাদের ক্ষেত্রে একটু আলাদা, অ্যাডাল্টের আলাদা। কিন্তু আমরা বলেছি যে এই একটা পাম এরিয়া যদি হয়, হয়তো দেখা যাচ্ছে যে হাতে তো ম্যাক্সিমাম দিন হাতের এইটুকু পড়েছে, এটা পড়েনি, যদিও ভাগ করে আছে কতটা হয়েছে, চেস্টের এইটুকু পড়েছে বাকিটা পড়েনি, স্ক্যাটার এরিয়া পড়েছে, তখন দেখা যাচ্ছে যে পাম এরিয়া, পাম অফ দ্য পেশেন্টস পাম এরিয়া ইজ টেকেন এজ 1%। দেখো এটা আমি এগেন দিস থিংস ইউ মে নট গেট ইন অল ইউর বুকস, বাট ইট ইজ অ্যাকচুয়ালি in future life clinically, actually forensic medicine we are teaching early, because the forensic medicine is the application of the medical knowledge what you acquired actually throughout your professional career। So because actually you have to decide all these things, so I am telling these things actually which you learn later actually when actually surgery medicine, actually all these things I am decided here actually, because forensic medicine we discuss a little first professional or second professional like this. Surface of the patient's hand is considered as about 1%. These informations I am giving you only for the sake of all these things, because so many things what happens in the child. Just in a figure, this figure, just can we see this thing, Wallace's root of 9, সব দেখো, মাথাটাই শুধুমাত্র হেড অ্যান্ড নেক 9%, here the front 18%, back 18%, এখানে বলছি চেস্ট অ্যান্ড অ্যাবডোমেন দুটোই। অ্যাকচুয়ালি যেটা হচ্ছে চেস্টের 9% আর অ্যাবডোমেন 9%, তাহলে টোটাল হলো 18%।
তো ন্যাচারালি দ্যাট ইজ 18 সামনে 18 পেছন দিকে 18 চেস্ট অ্যান্ড অ্যাবডোমেন তাহলে 36%। সো ন্যাচারালি এইরকমভাবে হচ্ছে, তাহলে টোটাল 9% শুধু জেনিটেরিয়া। এটা কিন্তু অ্যাডাল্টে, বাট চাইল্ড বা পেডিয়াট্রিক্স এজ জেনারেলি 14 ইয়ার্সের আগে কিন্তু আরও যখন বেবি হয় তাদের সারফেস এরিয়া ইজ ডিফারেন্ট। হোয়াট ইজ দ্য ডিফারেন্স? দ্যাট ইজ দ্য মেন ইম্পর্টেন্স ইজ দিস থিং। হোয়াট ইজ দ্য ডিফারেন্স? জাস্ট ইসি বাচ্চাদের হেড অ্যান্ড নেক সারফেস এরিয়া অনেক বেশি। আর কোথাও সারফেস এরিয়া অনেক বেশি? যদি দেখো দৃষ্টি কমছে যে ফ্রন্ট এখানে দিচ্ছি, আর লিম্বসগুলো দেখো 14, তাহলে হেড অ্যান্ড নেকে সারফেস এরিয়া আমাদের 9%, অলমোস্ট ডাবল। আমরা যদি হেড অ্যান্ড নেক অ্যাডাল্ট পার্সেন্টে বলি 9% সারফেস এরিয়া, বাচ্চাদের ক্ষেত্রে বললে কিন্তু হবে না, কারণ হেড অ্যান্ড নেক ইজ ইনভলভ ইন ম্যাক্সিমাম। হিসাবটা কিন্তু একদম চেঞ্জ হয়ে যাচ্ছে, হিসেবটা চেঞ্জ হয়ে যাচ্ছে। আবার লোয়ার লিম্বস অনেকটা কম, দেখবে 14%। সো দিস থিংস ইউ অলওয়েজ হ্যাভ টু রিমেম্বার যে অল দিস থিংস হোয়াট হ্যাপেন্স। আর এখানে পেরিনিয়ামের বলে কোনো 1% হয় না, 0% ধরে নেওয়া হয়। তো এই যে জায়গাটা বেবি, এটা যদি ভুল হয় তাহলে কিন্তু সিভিয়ারিটি অফ দ্য বার্নস অ্যান্ড দিস থিং অ্যাসেসমেন্ট ভুল হবে, বাচ্চাকে কিন্তু ভুল ট্রিটমেন্ট দেবে, ভুল অ্যামাউন্ট অফ দ্য ফ্লুইড দেবে, and there is every chance you may lose the baby and again you will be really in shock. So because of these things, once you cannot say that, and বাচ্চা মরে গেলে সবাই বেশি সেনসিটিভ, সবাই সেনসিটিভ, more than these things, actually these things. If baby dies, everybody is very sensitive, nobody will spare. So naturally that is the thing. মোটামুটি হিসেবটা এই যে একটা জায়গাতে একটু গন্ডগোল আছে, এই জায়গাটা আমি নোট করেছিলাম, পরে এটা লোয়ার লিম্ব পরে নোট করেছি, এখানে 18% না 36% হবে। কিন্তু আদারওয়াইজ এই হিসেবটা দেখো, এটাও কিন্তু একটা জিনিস এস্টিমেশন, একটা যদি এই যে জায়গাটা, এটা একটা অন্য একটা টেবিল আছে, লাউডার অ্যান্ড দিস থিং ইজ লোন অ্যান্ড ব্রাউডার চার্ট বলে আর একটা চার্ট আছে। কারণ প্রত্যেকেই তো সব কিছু এগুলোতে রিসার্চ ওয়ার্কার, কতটা ফ্লুইড লাগবে, কতটা সারফেস এরিয়া। এখানে কিন্তু এইরকমভাবে 1 থেকে 4 বছরের বাচ্চার একরকম সারফেস এরিয়া, 5 থেকে 9, এই যে ব্যাপারটা হচ্ছে লোন অ্যান্ড ব্রাউডার, এই চার্টটাতে কিন্তু পেডিয়াট্রিক চার্ট, অ্যাডাল্টে তো হয়েই গেছে, করেছে পার্কল্যান্ড এরিয়া, এই চারটাতে এরকম আছে কতটা এরিয়া বার্ন, এস্টিমেশন সার্ভিস এরিয়া কিন্তু লোন অ্যান্ড ব্রডার আমি দিলাম এই জন্যই যে ফর ইউর নলেজ। ইজ নট দ্যাট অ্যাকচুয়ালি অল স্টুডেন্টস রিকোয়ার দিস থিংস, বাট অ্যাকচুয়ালি গুড স্টুডেন্টস হু ওয়ান্ট টু হ্যাভ দিস নলেজ অ্যাকচুয়ালি ইন ফিউচার লাইফ, আই ডু নট নো ওয়েদার ইউ গেট দ্য স্কোপ টু লার্ন অল দিস থিংস, অ্যাকচুয়ালি টেক নোট। তাহলে বুঝবো কি করে বার্ন ইঞ্জুরি হলে, বুঝবো কি করে, কি দেখে বুঝবো এটা বার্ন ইঞ্জুরি, থার্মাল ইঞ্জুরি অর ইট ইজ স্কাল্ড ইঞ্জুরি? বুঝবো কি করে? আমরা তো পেশেন্ট দেখে বুঝি, শুধু তো শুনে তো বুঝি না। তাহলে সেই দেখাটা জানতে হবে না, ক্লিনিক্যাল নলেজ ইজ ইম্পর্টেন্ট। সেইটা কি করে জানবো আমরা? তো আমরা দেখছি এখানে ফার্স্ট ডিগ্রি কাকে বলে, আমি আগেও বলেছিলাম, সেকেন্ড ডিগ্রি কাকে বলে এবং তার সাইন কি, ওপর থেকে দেখে বুঝতে হবে তার সাইন কি। ফার্স্ট ডিগ্রি, সেকেন্ড ডিগ্রি আর থার্ড ডিগ্রি। দেখো ডিগ্রি অফ এপিডার্মাল ম্যান, দেয়ার মে বি অনলি রাইট, মানুষ একটু লাল হয়ে যাও, তুমি বুঝতেই পারবে গরম লাগলে, এটা পার্সোনাল এক্সপিরিয়েন্স মিলিয়ে নেবে। ফার্স্ট ডিগ্রি একটু লাল হয়ে গেছে, জাস্ট রেডনেস। তারপরে আর কিছু হবে, ব্লিস্টার, মানে ফোসকা পড়তেও পারে নাও পারে। তারপরে কি আছে, সেকেন্ড ডিগ্রি, এইবারে কিন্তু একটু বেশি, মানে জানো স্কিনের দুটো লেয়ার আছে, এটা তো জানো, ডার্মিস এপিডার্মিস। ডার্মিস ফুল থিকনেস, পার্ট থিকনেস আছে, এটা তো জানো। একটাতে আছে জার্মিনাল লেয়ার থাকে, ডিপার লেয়ার, যেখান থেকে স্কিন রিজেনারেট করে, আর ওপরে আছে অ্যাপেন্ডেজেসগুলো থাকে, স্কিন ভায়া ফলিকল টুল। এটা একটু ক্লিয়ার নলেজ, যার জন্য বুঝতে পারবে কেন স্কিনটা একটা ঘা সারে না আর একটা ঘা সারে, একটা ঘাতে স্কার হয় না আর একটা ঘা, বিকজ অ্যাকচুয়ালি দিস নলেজ আনলেস ইউ হ্যাভ দিস থিংস ইউ ক্যানট ইমাজিন দিস থিং, এই ঘাটা সারবে না, এই ঘাটা সটপট সেরে যায়। That is very important. So naturally that depends upon these things, depth of the burns, how much actor involves. So here এখানে কি করে, সেকেন্ড ডিগ্রিতে পার্সিয়াল এপিডার্মিসটাকে ইনভলভ করে, কিন্তু নট ফুল ডার্মিস, একটু করে যায়। কিন্তু যদি থার্ড ডিগ্রি হয়, ডার্মিস ক্রস করে আরও চলে যায়, সেটা যত খুশি চলে যেতে পারে, দ্যাট আর কোনো ডিগ্রি বলা হয় না। কেউ কেউ বলে ফোর্থ ডিগ্রি, আমরা বলবো না। তো ন্যাচারালি এই জিনিসটা আছে, কিন্তু এই ব্লিস্টার ফরমেশনসটা কিন্তু থার্ড ডিগ্রিতে হয় না। দ্যাট ইজ অ্যানাদার থিংস, থার্ড ডিগ্রিতে কি হয় না, ব্লিস্টার ফরমেশন হয় না, চারিং হতে পারে, হতে পারে, আর পেনলেস ইনসেনসিটিভ স্কিন। তাই কি হয়, অ্যাকচুয়ালি যেখানে ডিপ বার্ন, কিন্তু ডিপ বার্নের পাশাপাশি সুপারফিশিয়াল হোল বডি বার্ন হলে অ্যাকচুয়ালি কোনো কিছু বুঝতে পারে, ইনসেনসিটিভ হয়ে যায়, হোল বডি বার্ন, দ্যাট হ্যাপেন্স।
তো এখানে ইন কেস অফ দ্য ডিপ বার্ন সুপারফিশিয়াল স্কিন কন্ট্যাক্ট কেন হয় বলছি ওই যে ব্লিস্টার হয় নার্ভ টার্মিনালগুলো এক্সপোজড হয়ে যায় আর ডিপ বার্নে নার্ভ টার্মিনাল যে বার্ন হয়ে যায় তো হয় না। তো এটাই আমি তোমাদের বলে নিই এবার ভেসিকেশনস গুলা আর ব্লিস্টার জিনিসটা কি, কারণ দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট। দ্য ভেসিকেশনস গুলা শুধুমাত্র জীবন্ত অবস্থাতেই পোড়ালেই হয় এরকম নয়, কিন্তু দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট। আরও অনেক কারণেই কিন্তু ব্লিস্টার্স হয়। ইভেন ইন পয়জনিং blister formation occurs, pressure blister formation occurs, and this thing. So you'll have to differentiate the blisters, and that blisters occurred again. That is the thing. Antemortem blisters occur. What is blister? তো ব্লিস্টার বলছি ফার্স্ট ডিগ্রিতে হয়, সেকেন্ড ডিগ্রিতে হয়। ব্লিস্টারটা আমি কী করে টেস্ট করব? আমি বলছি এটা ব্লিস্টারটা এরকম। প্রথম কথা হচ্ছে এপিডার্মাল স্কিন অনেক সময় দেখবে যদি ধরে যখন ফোসকা পড়ে ওপরের রুফিংটা খুব পাতলা, মানে খুব কম বার্ন যখন হয়, ডার্মো এপিডার্মাল নয়, সে বার্নেও ব্লিস্টার হয়, তখন এপিডার্মিসটাই শুধুমাত্র স্প্লিট করে যায়। এপিডার্মিস থিন লেয়ার, কেরাটিন লেয়ারটা স্লিপ করে যায়, তার মধ্যে জলটা জমা হয়, তার মধ্যেই অ্যাকচুয়ালি এক্সুডেশনস হয়। আবার একটু যদি এপিডার্মাল হয়, ডার্মিস থেকে এপিডার্মিসটা হোল লেয়ারটা সেপারেট করে যায়। এটা হচ্ছে মোটামুটি ব্লিস্টার্স। অ্যাকচুয়ালি maybe I am saying these things because I cannot prevent myself actually saying all these informations. You may repair all these things, I do not know. But this thing actually that happens. So superficial avascular base layer changes. Signs of the head injury, এই জিনিসগুলো হয়। সুপারফিশিয়াল বার্নে কি হয়, ডিপ বার্নে কি হয়, অলরেডি ডিসকাস করে দিয়েছি। তো ডিপ বার্নসে আমি এটা কিন্তু বইতে পাবে না, এটা এই জন্যই বলেছি যে এটা আমাদের ক্লিনিক্যাল টেস্টিংস একটা ওয়ার্ডে বসে আছে ইমার্জেন্সি, বিকজ অ্যাকচুয়ালি ডিউরিং আওয়ার স্টুডেন্ট লাইফ we had to attend too many cases because in NRS Medical College the emergency was very busy. Not only this thing, road traffic accident cases, but also emergency cases are too many. So naturally in that cases the burn patient, severe burn patient, there actually these things there is scopes whether deep burn or superficial burn. শুধু আমরা দেখতাম কি তাহলে আমি বলেছিলাম ডিপ বার্ন painless, superficial burn very painful. The deep burn is not that dangerous immediately. Superficial burns immediately because of this pain. And another thing is lot of fluid is lost in superficial burn in the surface area is involved. Hair follicles, I mean hair follicles just try to pull out the hair one horiga. Deep burn হলে hair এমনি simply চলে আসবে, যদি পুড়ে যায় তবু যেটুকু থাকবে simply চলে আসবে, পেনই হবে না, বোঝা যাবে না। কিন্তু সুপারফিশিয়াল বার্ন পেশেন্ট উইল রিয়াক্ট গ্যারাসলি, তুলতে পারবে না। সিম্পল টেস্ট না, এটা ডিপ বার্ন, এখানটায় করা যাবে না কতটা এরিয়া, কিন্তু ইটস নট নেসেসারি বিকজ সারফেস এরিয়া অফ দ্য বার্ন ইজ মোর ইম্পর্টেন্ট, ডিপ বার্ন নয়। এটা শুধুমাত্র আমি একটা এটার জন্যই তোমাদের দিয়েছি যে এটা টেস্টটা কীভাবে। আমি বললাম যে একটা যে পেনফুল, পেনলেস, হোয়াই ইট ইজ পেনফুল, হোয়াই ইট ইজ পেনলেস, সেটাই জিনিসটা বলার জন্যই আমি আবার এই জিনিসটাই বলছি যে জিনিসটা কী আছে। ওই যে জিনিসটা আছে ডিপ বার্নের, আমি এইটা মেনশন করেছি একটা কারণে, এই যে ক্লিনিক্যাল টেস্টিং অফ ডেপথ অন জেন্টাল পুলিং অফ দ্য বডি হেয়ার অন অ্যাফেক্টেড পার্ট, it will come out easily without pain in deep burn but very painful in pulling in superficial burn. এটা দেওয়ার জন্য ইউ ক্যান দিস থিং ইজ ইন ফিউচার লাইফ, সেই জিনিসটা বলছে। তো আবার বলছি তাহলে সুপারফিশিয়াল বার্ন কিন্তু সেরে যায়, স্কার হয় না, কোনো দাগ হয় না। পার্টিকুলারলি এপিডার্মাল বার্ন যত এক্সটেন্সিভ হোক না কেন, রিস্ক ইজ ইনফেকশন, কিন্তু ইফ ইট হেলস শর্টলি উইদাউট অ্যাকচুয়ালি প্রডিউসিং এনি স্কার। কিন্তু ডিপ বার্ন যেহেতু ডিপ, স্লাফ আউট করে চলে আসে, ডিপ স্কার হয়, সিভিয়ার ডিসফিগারমেন্ট হয়, যার জন্য অ্যাকচুয়ালি যে ডিসফিগারমেন্ট। আর পার্টিকুলারলি হোয়াট হয় কি, যদি হয় ফ্লেকশন, হাত ফাতগুলো পুড়ে গেছে, ডিপ বার্ন হয়ে গেছে, তখন হাত পুরো কন্ট্রাকচার, মানে তখন আবার সার্জিক্যাল রিলিজ করতে হয়, পুরো হাত পা সবই ঘুরে যায়। এবং সামটাইমস এমন হয় নেক বার্ন হলে ঘাড় এমনই চলে আসে, মুখ এমনই নেকে চলে আসে, চেস্টে ঠেকে যায়। তখন যদি রিলিজ না করা হয়, কেটে যদি আবার ঠিক না করা হয়, তার মানে দ্যাট মে কজ অ্যাসফিক্সিয়াল ডেথ, মানে নিঃশ্বাস নিতে পারবে না সে, চেস্ট এত বেশি কন্ট্রাকচার হবে নিচে। দ্যাট ইজ দ্য ডেঞ্জার্স অফ দ্য হিলিং অফ ডিপ বার্ন, দ্যাট ইজ দ্য রিহ্যাবিলিটেশন ইজ এসেনশিয়াল। এটাই আমি বলছি যে ডেঞ্জারটা
সুপারফিশিয়াল বার্ন সব আছে, ডিপ বার্নের কিন্তু এমনি কিছু নয়, কিন্তু ডিপ বার্নের রিহেবিলিটেশনই এসেনশিয়াল। হাতের উপর দিয়ে গেলে হাত এরকম হয়ে যাবে, নেকে যদি বার্ন এরকম হয়ে যায়, ডিপ বার্ন হয়ে যায়, নেক চলে যাবে, এতে থেকে যাবে, নিঃশ্বাসে নিতে পারবে না, দ্যাট উইল কজ। তাহলে সার্জিক্যাল রিলিজ অপারেশন এই এসেনশিয়াল। তো অ্যান্টিমর্টেম আর পোস্টমর্টেম আমাদের খুব ইম্পর্টেন্ট এটা। আর ফরেন্সিক মেডিসিনসে হোয়েন ইউ ডু দ্য অটোপসি, কারণ আবারও বলেছি এটা ঘরে আগুন লেগেছে, এটা ফ্রিকোয়েন্টলি দ্যাট হয়, যেন বৈঠকখানা বাজারে আগুন লেগে যাওয়ার পরে 40টা মরেছিল। তো স্টিফেন্স হাউসে যাওয়ার পরে সেখানে হয়েছিল। অ্যাকচুয়ালি হোয়েন দে অল কাম টুগেদার, ফার্স্ট থিং ইজ দেয়ার ইজ লট অফ প্রবলেমস, উই শ্যাল ডিসকাস দিস থিং। ফার্স্ট ইজ আইডেন্টিফিকেশন, কোনটা কার বডি। নেক্সট থিং, এগুলো কি সত্যি জ্বলে পুড়ে মরেছে না মরা মানুষকে ওর মধ্যে ফেলে দিয়েছে, দ্যাট হ্যাপেন্স। এগুলো আমাদের বলতে হবে। তো সেটা কী করে বলবো? তার জন্য ইম্পর্টেন্ট দিস থিং, হোদার দ্য বার্ন ইজ অ্যান্টিমর্টেম আর পোস্টমর্টেম। এবারে বলবো যে হ্যাঁ এতটা বার্ন হয়েছে, এরকম বার্ন হয়েছে, ডিপ বার্ন হয়েছে, কন্ট্রাক্টর এত বেশি হয়ে গেছে, আমি কতগুলো ফটোগ্রাফ দেখাবো। তাহলে এটা যে ভীষণ 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 প্রবলেমস। সেই জন্য অ্যান্টিমর্টেম বার্ন বলে একটা কথা আছে। এই বার্নটাকে সত্যি মরার আগে হয়েছে না মরার পরে হয়েছে? তো মরার পরে যে খুন করে একটা জ্বলন্ত হতেই পারে, আমি তাকে খুন করে আমি জ্বলন্ত বাড়িতে ফেলে দিয়েছি, বা তার গায়ে আমি পেট্রোল ঢেলে আগুন লাগিয়ে দিয়েছি। এটা একটা ফ্রিকুয়েন্টলি দ্যাট হ্যাপেন্স। মরার পরে দ্য ইউজুয়াল ওয়ে উই ডিস্ট্রয় দ্য সিন অফ দ্য ক্রাইম, দ্য এভিডেন্স অফ দ্য ক্রাইম ইজ জাস্ট বার্ন দ্য ভিকটিম। তাহলে সব কিছু তার গলার দাগও মিলে সব কিছু। সেইখানেই ইম্পর্টেন্ট হচ্ছে যে অ্যান্টিমর্টেম বার্ন আর পোস্টমর্টেম বার্ন, সেটা ফার্স্ট থিং বুঝতে হবে। কী কী এভিডেন্স অ্যান্টিমর্টেম পোস্টমর্টেম, এটা বলেছি, ইজ ভেরি ইম্পর্টেন্ট। এই জিনিসগুলো বলেছি এই জন্যই, কারণ এটা আমাদের বলতেই হবে, না হলে কিন্তু ছাড়া নেই। এই যে বলছি যে তার মধ্যে একটা কথা আছে যে আমরা দেখতে পাবো যে বার্নে একটা জিনিস হয়, যে সেটা কিছু ছবি দেখাবো হয়তো, যে ধোঁয়া হয়, যদি রিয়েলি সে পড়েছে একদম পুরো খাক হয়ে গেছে, কিন্তু সেটা যে জীবন্ত ছিল, হোয়েন দিস থিংস অ্যাকচুয়ালি হি ওয়াজ অ্যালাইভ ডিউরিং দ্য ফায়ার, সেটা জানছে যে দ্য সাইন্স অফ দ্য ইনহেলেশন অফ দ্য স্মোক, সাইন্স অফ দ্য ইনহেলেশন অফ দ্য কার্বন মনোক্সাইড, সাইন্স অফ দ্য ইনহেলেশন, সেটা আমি এভিডেন্স যদি পেয়ে যাই, তাহলে হ্যাঁ ও জীবন্ত মরেছে পুড়ে। সেটাই কি হয়েছে যে ব্ল্যাক সুটি মেটেরিয়ালস ইন দ্য, এই যে soot smoke in the larynx, trachea, below the vocal cord, black sooty materials in the lower esophagus, and detection of the high level of COHB, মানে কার্বক্সি হিমোগ্লোবিন। আর কার্বন মনোক্সাইড শুনেছো? ইট কজেস পেনলেস, দ্যাট ইজ ভেরি সিরিয়াস ক্রাইম, ইট ক্যান কজ, বাট কোনো রকমের পেনলেস ডেথ কোনো এভিডেন্স থাকে না। বাট এগেইন চেরি রেড ব্লাড, এই তো বলছি, the carboxy hemoglobin, carbon monoxide থাকলে মরে কেন? Yes, that actually we got a case where actually 5% died in the chicken farm, actually in the morning, that is the January, that is Bankura. So this carbon monoxide poisoning, কি, what is carboxy hemoglobin আর oxy hemoglobin? Oxy hemoglobin টা কি, কখন হয়, কি কাজে লাগে? Is a normal constitution, oxygen carrying, dissociates in the cell, release oxygen. কিন্তু কার্বক্সি, কার্বন মনোক্সাইড has got the 200%, 200 times more affinity for the hemoglobin. So it binds so firmly that actually the oxygen cannot bind to the hemoglobin. So that blood cannot carry oxygen. Ultimately, in that cases, the patient suffers from asphyxia and die. This is the thing happens. Oxygen আছে কিন্তু আর তার নেওয়ার ক্ষমতা নেই, because carbon monoxide is 200 times, 200 folds actually more affinity for hemoglobin. ওটা থাকলে অক্সিজেন আর ওখানে থাকে কি না থাকে কোনো ব্যাপার নেই, ওই বাইন্ড করবে, দ্যাট ইজ অলমোস্ট পারমানেন্ট। ইট অ্যাকচুয়ালি আমি আরেকটু কন্টিনিউস বলতে হলে এটা চট করে ডিসোসিয়েট করে না, দ্যাট ইজ মোস্ট ইম্পর্টেন্ট। সো ন্যাচুরালি ইট উইল বি ভেরি কেয়ারফুল। তো এই জিনিসটা আমাদের দেখতে হবে, আমি দিয়েছি কিনা জানি না, তোমাদের একটা স্যুট দিয়েছি। তো অ্যান্টিমর্টেম বার্ন, পোস্টমর্টেম বার্ন, সেটা টেবিল ফর্মে, এগুলো পরীক্ষার জন্য লাগে। তো যাকে তোমাদের এটা বলেছি সব কিছু আছে, এগুলো তো পড়ে নিতে হবে, আমি এ করবো না। এনে বিফোর দিস থিংস বার্ন অ্যান্ড স্ক্যালস, আমি জানি না, ঠিক আছে 2 মিনিট বলে নিচ্ছি। তাহলে আমি এটা বার্ন না স্ক্যালটা বুঝবো কী করে? আমি অলরেডি বলে দিয়েছি স্ক্যালটা, এটা শুধু পরীক্ষার জন্য। আমি আবার বলছি দুটোভাবে পরীক্ষায় লেখা যায়, বার্ন ভার্সাস স্ক্যালস। একটাতে লেখা যায় পাশাপাশি, আর একটাতে লেখা যায় টেবিল করে। টেবিল করে লেখাটা সামবডিজ কর্ম,
comfortable with these things, কিন্তু এরকম লিখলেও হবে, but what are these things, you have to inform these things, actually you just express these things. So তোমরা এইভাবে যে বার্ন ভার্সাস স্ক্যালস, তার ন্যাচারালি এই যে জিনিসটা আছে যে কি হয়, বার্নে কি হয় যেটা স্ক্যালডে হয় না, যার জন্য আমি বুঝতে পারবো যে whether it is scald or it is a burn. So naturally in this format, not in the table format, they are actually table format, এটাকে এই জন্যই দিতে হয়। আজকালকার দিনে ওদের খুব বেশি কোশ্চেন্স আর অত বেশি আসে না। তো বার্নস, স্ক্যালস, কেমিক্যাল বার্নস, আমি কেন বলেছিলাম যে কেমিক্যাল বার্ন, এটা আমি একটা টেবিল ফর্মে করে দিয়েছি, just so that actually you can learn all these things. Anyway, next process burns is very long chapters, we shall discuss later, not today. So there are too many other photographs. The burns কত রকমের হয়, বার্নসের কীরকম হয়, তার ফিচার্সটা কী হয়, সে we shall discuss the next class. Actually next class means actually I do not use that means next week class, but anyway next class, actually next week. এই কি ক্লাস চলছে কৌশিক, এটা হ্যাঁ hanging. So naturally asphyxial death is very very important. Here also we shall discuss asphyxial death. Next week tell asphyxial death. So naturally, okay, this is actually for today. Tell varieties of the burn, where we actually stop. Tomorrow we shall start from here. Remember these things, actually we start from these varieties of the burns. All for today. Next day we shall discuss. Right side of my chest. I'm not feeling well. I was just sweating. And so what will I think of my illness? What can I think of? আজ সকালবেলায় তৈরি হচ্ছি যখন, হঠাৎ করে বাঁদিকের বুকটা একটা ব্যথা লাগলো, মনে হচ্ছে নিঃশ্বাসটা ঠিক মতন নিতে পারছি না, একটা ঘাম হচ্ছে, একটা মনে হচ্ছে যে বুকটা ধরফর ধরফর করছে। তো কি হতে পারে আমার? বুকে একটা ব্যথা হচ্ছে হালকা করে, কি হতে পারে বলো কেউ? আর নয়তো একসঙ্গে একেবারে শেয়ালের মতন একসঙ্গে বলো। Angina, no, angina. It can be angina. Angina. So it can be. তারপর তো আমি চলে এলাম, তো আমার কমে গেল নিশ্চয়ই। তার মানে it has been relieved by taking rest or the nitroglycerin. So why this type of symptom occurs? কি হয়েছিল? হঠাৎ হলো কেন? অ্যাঞ্জাইনা বলেছো তোমরা, ভেরি গুড আনসার। সো হলো কেন? হঠাৎ ব্যথা হলো কেন? কি হয়েছিল? কার কি হয়েছিল? সেই হৃদয়ে আমার কি হয়েছিল? এই বুড়ো বয়সে এসে আমার হৃদয়ে কি হলো? কি হয়েছিল? নিশ্চয়ই প্রেম জাগরণ হয়নি, তো কি হলো? কি হয়েছিল? ব্লাড সাপ্লাই কমে গেছিল, ইস্কেমিয়া হয়েছিল, তাই তো? তার যে পরিমাণ পাম্প করতে, তার কাজ করতে যতটা ব্লাড সাপ্লাই তার দরকার হচ্ছিল, সে পাচ্ছিল না, সেই জন্যই সে আমাকে একটু ছোট্ট করে জানান দিল। সো we will, by 2 days we will discuss the ischemic heart diseases. It is so common a disease nowadays, and heart diseases. Now what we mean by ischemia? মানে কি? বাংলা ভাষায় বা একদম পাতি ভাষায় ইস্কেমিয়া কথাটার মানে কি? হ্যাঁ, মানে আমার যতটা খাদ্য, জল ইত্যাদি দরকার আমি সেটা পেলাম না, সেইটা যে হস্টেলে এসে যে আদর যত্নটা দরকার, মা বাবার আদর যত্ন পাচ্ছি না, তাহলে একটু ইস্কেমিক হয়ে পড়ছি আমরা, সেরকম গোছের আর কি খানিকটা। তো তাহলে ইস্কেমিয়া কি না? লেস সাপ্লাই অফ oxygenated blood. So the blood does not carry only the oxygen, it also carries the nutrients also. So when there is decreased blood supply, naturally there is decreased supply of the oxygen as well as the nutrients. This is the first one, and along with this the blood also washes out all the metabolites, the other agents which should be removed
So if the blood supply is low, that metabolites are also not removed from that place. So ischemia does not mean just only less blood supply. It means less oxygen supply, it means less nutrient supply, it means less removal of the metabolites. So simple hypoxia means only less oxygen to the tissue. So naturally the ischemia is more harmful or less tolerated by the tissue than the pure hypoxia. Hypoxia তে কি হচ্ছে, সেখানে শুধু অক্সিজেন কম যাচ্ছে, যেমন ধরো অ্যানিমিয়ার ক্ষেত্রে সেখানে আমার রেড সেল মাস কমে গেছে, তারা কম অক্সিজেন নিয়ে যেতে পারছে, কিন্তু অন্য সব খাবার দাবার ঠিকই নিয়ে যেতে পারছে, মেটাবোলাইটস রিমুভ করতে পারছে। সেই জন্য একটা হাইপক্সিক কন্ডিশনের থেকে ischemic condition is less tolerated. So we will go to the ischemic heart diseases or the myocardial ischemia. এই হার্ট এমন একটা অর্গান আমাদের শরীরে যে আমাদের জন্মের আগের থেকে আমাদের মৃত্যু পর্যন্ত সে কোনো বিশ্রাম পায় না। অন্য সব অর্গান কোনো না কোনো সময় একটুখানি বিশ্রাম পায়, ইভেন ব্রেইন অলসো আমাদের স্লিপের সময় কোনো কোনো জায়গা একটুখানি তারা রেস্ট পায়, কিন্তু হার্ট কখনো রেস্ট পায় না। সে সেই জন্মের আগের থেকে কত সপ্তাহ থেকে বিট করতে শুরু করে? হার্টবিট কত সপ্তাহে শুরু হয়? 5 weeks, 3 weeks, আমিও ভুলে গেছি, আমারও ঠিক এখনই মনে পড়ছে না, বোধহয় সেই ওই রকমই হবে। যতদূর সম্ভব মানে 5 বা 6 weeks বা এরকম সময় থেকে যে টুক 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 করে চলতে শুরু করে, সেই তার মৃত্যু না হওয়া পর্যন্ত সে চলতে থাকে। So this is when the ischemic heart disease is there, which is meant by the ischemic heart disease is when the supply of the oxygenated blood is less than the demand of the oxygenated blood. That is, there is imbalance in the demand and the supply. So this is then only the ischemic heart disease occurs. Now it is in most of the cases this is due to obstruction to the blood vessels which supply the blood to the heart. Naturally these are mainly due to the atherosclerotic lesions in the coronary arteries. গতকালই তো atherosclerosis পড়া হয়েছে, তাই না? গতকালকে এই কদিন ধরে তো atherosclerosis পড়া হয়েছে। So you know what we mean by the atherosclerotic lesions. And in the ischemic heart disease or the myocardial ischemia is more than 90% cases are due to the atherosclerotic changes. There may be some non-atherosclerotic causes also, but most of the cases, more than 90% of the cases are due to atherosclerotic changes of the coronary arteries. Okay, so it is also known as the coronary artery disease. Now what are the causes of the ischemia? What I was just telling. Now it may be coronary atherosclerosis. কালকে বলা হয়েছে যে অ্যাথেরোস্ক্লেরোসিসের উপরে কি কি সুপারঅ্যাডেড চেঞ্জেস হতে পারে। The lining covering of the atherosclerotic plaque may be ulcerated, there may be rupture. So whenever there is rupture of any endothelial lining, there will be aggregation of the platelet. এটা তো আমাদের inherent একটা মানে ঘটনা, যেখানেই endothelial injury হবে সেখানেই প্লেটলেটরা গিয়ে জমা হবে। So if there is any ulceration or rupture of the lining of the which is lined by the fibrotic layer and the endothelium on the atherosclerotic plaque, there will be aggregation of the platelet, and that will start the process of the coagulation. That will provoke the cascade of the coagulation system, and so there will be a thrombus formation. So these are the superadded or secondary changes of the any atherosclerotic plaque, and the non-atherosclerotic causes are less than 10%. So I am just going first to the non-atherosclerotic causes, because we are not going to discuss all these things. There may be vasospasm, stenosis, all these things are the
due to the non-atherosclerotic cause of the coronary ischemia. Now, coronary atherosclerosis. It is very, very important. এখনকার দিনে আমাদের এত ইম্পর্টেন্ট হয়ে গেছে coronary artery disease. So the most important coronary arteries, I think you all know by your knowledge of the anatomy, you all know better than me which are the coronary arteries which suffer more or which are more responsible for the ischemic heart diseases. They are mainly the left anterior descending artery, right coronary artery, and the left circumflex artery. So these are the main features of these arteries. I am not going into detail of this. What are the areas they supply, and so if there is any blockage to these arteries, obviously the effect will be in those parts of the heart. So the main is the left anterior descending artery, or which is in short known as LAD, RCA and LCX. So these are the coronary arteries which suffer from the atherosclerosis. And atherosclerosis, নিশ্চয়ই atherosclerosis যখন তোমরা পড়েছো এই দুদিন জানো যে the changes in the arteries start in the very young age. Even in the childhood, yellow streaks, fatty streaks দিয়ে স্টার্ট হয়, আস্তে 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 হতে থাকে। এই নয় যে সেটা একটা বুড়োদের রোগ। অ্যাথেরোস্ক্লেরোসিস মানেই কিন্তু বুড়োদের রোগ তা নয়। It starts very much in the childhood or in the adolescent period. So, and it gradually and slowly and asymptomatically progress to the formed atheromatous plaque, which again on rupture or due to any secondary changes in the atheromatous plaque will produce the symptom of the blockage of that artery, atherosclerotic plaque. So, often presenting with these may start in the young age group, and this producing acute coronary syndrome, which I have told, and the superadded changes may be atheromatous plaque, it may be rupture, erosion, ulceration, and arterial thrombosis. If there is ulceration, there is accumulation of platelets, and there will be coronary thrombus formation. So all these are the effects. Now the effects of myocardial infarction. Myocardial infarction হলে ইস্কেমিয়া হলে কি হবে? এখনই যেটা আমরা বলছিলাম যে ইস্কেমিয়া যদি হয় তাহলে তার এফেক্ট কি থাকবে? The effect is a spectrum of the symptoms or syndromes or like that, symptoms and clinical features. But it depends upon many factors. Which of those factors? That is the onset, duration, degree, and location of the block, where the block is. All these are the factors which modify the clinical features of myocardial ischemia. And the clinical features, it can be like this. The asymptomatic, it can be in the asymptomatic state. I have told you that it starts in the childhood but remains asymptomatic. যতক্ষণ না পর্যন্ত একটা বুকে ব্যথা হচ্ছে বা কোনো কিছু হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমরা সেটা সম্বন্ধে অবগত হই না। It may be angina pectoris, যেটা আমি আজ সকালেই বললাম. It can be the most important or most dreadly thing is the acute myocardial infarction, which we will study it in details, and it could be chronic ischemic heart disease or sudden cardiac death. So for you, the angina pectoris and the myocardial infarction, these two are very important for your purpose of the study. Now, these are the picture from the Robbins. I know this is the normal blood vessel. This is the atheromatous plaque. Just started in the atheromatous plaque with the fatty material and all those fibrotic tissue growing within the plaque.
and if there is a rupture of the surface of the plaque, there is platelet aggregation. It may heal by organization, that is formation of the more fibrous tissue or like that, or it may go to the thrombus formation, and the thrombus may completely occlude the lumen of the blood vessel and producing the infarction or like that. So now what we mean by angina pectoris. Angina mane hocche ব্যথা, বেদনা, বেদনা। আর pectoris মানে আমরা জানি আমাদের pectoral muscle আছে, hook আছে, so it is related to the chest wall, anterior chest wall is known as pectoris. So angina pectoris, when there is pain in the anterior wall, anterior chest wall, we call it angina pectoris. So it is usually we find it in more than 50 years of male. Males are more susceptible, and it is characterized by paroxysmal recurrent attacks of substernal or precordial chest discomfort or pain, described as constricting, squeezing, choking, knife like. মানে কেউ বলতে পারে আমার বুকটা চেপে ধরছিল, কেউ বলতে পারে আমার যেন একটা স্ট্যাবিং, কেউ যেন স্ট্যাব করছে এরকম একটা ব্যথা হলো, কারণ মনে হবে গলার কাছটা বন্ধ হয়ে আসছে, চোকিং। এরকম এই নয় যে শুধু একটা ব্যথাই বলবে লোকে, কাজে কাজে নানান রকম ভাবেই এর সিমটমটা হয়। হ্যাঁ, so it can be in any form, and this is caused by transient myocardial infarction, ischemia, which persists from 15 seconds to 15 minutes can persist, not more than that. So, and it usually radiates to the left arm or neck, jaw, etc., aggravated by increased demand of heart. তখন যদি কেউ ব্যথা হচ্ছে, তখন যদি কেউ উঠে বেশি হাঁটাচলা করে বা ছোটাছুটি করে, তাকে নিয়ে যদি আমরা খুব দৌড়াদৌড়ি শুরু করে দিই, তার কিন্তু ব্যথা বাড়বে। সেখানে বরং সবসময় বলা উচিত পেশেন্টকে যে জাস্ট টেক রেস্ট, তাকে বেশি নড়াচড়া না করে রেস্টে রাখাটাই বেটার। সো অ্যান্ড রিলিভ বাই ডিক্রিজড ওয়ার্ক অফ দ্য হার্ট, মানে তাকে একটু রেস্ট দিলে থেমে যেতে পারে। অ্যান্ড usually there is no myocytic necrosis, it is and reversible changes only in the heart. Now there are three clinical types of angina. One is the stable or typical angina, one is Prince-Metal variant type of angina, and other is the unstable or crescendo angina. So these are the, depending upon the duration and type of the blockage, the clinical features differ in these three types. So the combination of there is increased myocardial demand. So all these are the factors which dictates what type of angina will be there. Now stable, what we mean by stable or typical angina? It is also a recurrent angina, and due to increased demand of the heart and relieved by decreased demand, that is taking rest. So this is the main thing, that increased demand and decreased demand. This is the typical feature of the stable or typical angina. There is chest pain caused by chronic stenosing coronary atherosclerosis, and ECG, if it is done during the attack, that will show depression of the ST segment. I am not very comfortable in the ECG or like that. I just telling it that there will be depression of the ST segment and cardiac enzymes. This is very important. Cardiac enzymes are not relieved and is not elevated, and it is mainly relieved by the nitroglycerin, that is the vasodilators. These are the main features, that is, it can be controlled by taking rest and by taking nitroglycerin. So this is the stable angina. Next is the Prince-Metal variant of angina. The peculiarity of this angina is that it occurs during rest also. That ওটা হয়েছিল কি, যখন ডিমান্ড বেড়েছে, মানে সেই পার্সন হয়তো একটু বেশি কাজ করছে, তখন হঠাৎ করে বুকে ব্যথা হলো। এখানে কিন্তু হয়তো সেই লোকটি বা সেই
পেশেন্ট সে চুপচাপ বসেই ছিল কিন্তু হঠাৎ করে বুকে ব্যথা হবে, হয়তো ঘুমিয়েছিল হঠাৎ করে বুকে ব্যথা হলো। সো দিস ইজ দ্য peculiarity of the uncommon form of chest pain at rest. This is the principal variant of angina and not related with physical activity, heart rate or like that. So, and it is also, this is mainly not due to any stenosis of the blood vessel or the coronary artery. It is mainly due to the arterial spasm. যে কারণে সে বসে থাকার সময় একটা স্প্যাজম হতেই পারে। And ECG during attack also showed the elevation of the ST segment and relieved by the nitroglycerin. Unstable or crescendo type of angina, it is more dangerous type of angina, which is pre-infarct angina. মানে crescendo type of angina যখন হয় আমরা ধরে নিতে পারি যে this patient is susceptible to develop myocardial infarction. এর কিছুদিনের মধ্যে হয়তো infarction হতে পারে. So it is very important on that point of view. So there is attack of chest pain is more frequent, prolonged duration and precipitated by lower level of activity. মানে একটা স্টেবল অ্যাঞ্জাইনা হতে যতটা অ্যাক্টিভিটির জন্য হয়েছিল তার থেকে অনেক কম, মানে ওখানে যদি বেশ খানিকটা হেঁটে যাওয়ার জন্য হয়েছিল, এখানে একটুখানি দুপা হাঁটলেই তার হচ্ছে, কিন্তু একটা অ্যাক্টিভিটি প্রেসিপিটেট করে and even it can occur even in rest and caused by superimposed changes of the atherosclerotic plaque. এই যে বারবার আমরা বলছি superimposed changes on the atherosclerotic plaque, it is very important. কেন একটা atherosclerosis হয়ে হয়তো একটা চিঙ্ক অফ মানে ফ্রি চিঙ্ক একটা থাকে যেখান দিয়ে একটা ব্লাড সাপ্লাইটা কন্টিনিউ করছে, হয়তো সেই পর্যন্ত পেশেন্টের ডিমান্ডটা মিট করে যাচ্ছে যদিও সেটা কম্প্রোমাইজড, কিন্তু যখনই তার উপরে একটা কোনো সুপার অ্যাডেড চেঞ্জেস হচ্ছে সেই প্লাকের উপরে, তখনই কিন্তু তার বেশি প্রবলেমটা শুরু হয়ে যাচ্ছে। সো ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট টু নো দ্য সুপারইম্পোজ চেঞ্জেস অন দ্য atherosclerotic plaque like the partial thrombosis, embolization, like that, and it indicates the impending AMI, acute myocardial infarction, and there is elevation of non-ST segment. ST segment is not elevated. Now, what is an infarct? এটা তোমরা বলবে, বারবার বলছি anyone একদম লাস্টে you green shirt, yes, what is an infarct? পড়া হয়ে গেছে তো, জেনারেল প্যাথোলজি, হিমোডাইনামিক, হ্যাঁ, ডেফিনেশন বলতে না পারলেও এমনি মানে বুঝিয়ে দাও, নেবে এটা বলো, কিছু তো বলো, কি আন্দাজ, আন্দাজ কি? ইউ অরেঞ্জ শার্ট, what do you mean by infarct? Any আর কেউ একটু মডিফাই করবে? Yes, সবসময় কি ব্লাড সাপ্লাই কম হলেই ইনফার্ক্ট হবে? হ্যাঁ, অক্সিজেনেটেড ব্লাড সাপ্লাই কম হলে, yes, I agree, for 80% I agree. So any other cause for infarct? সে তো পাচ্ছে না বলে নেক্রোসিস হলো, খেতে পেল না বলে মরে গেল, সেলগুলো খেতে পেল না, অক্সিজেন পেল না, মরে গেল। এই যে প্লিজ সিট ডাউন, একটু পড়ো বাবা, না পড়লে কি করে হবে? সো ইনফার্ক্টে কি হয়? ব্লাড, any modification from anyone? Any modification from anyone? No. Infarct can also be there if there is obstruction to the draining vein also. Draining vein also, কেন? ধরো আমাদের এইখান দিয়ে একটা যদি একটা গাছে জল যায়, গাছে জল যাচ্ছিল, এবার জল দেওয়ার যে পাইপটা সেইটা যদি আমি বন্ধ করে দিই তাহলে গাছটা জল না পেয়ে মরে যাবে। আবার যে জলটা গিয়ে বেরিয়ে যাচ্ছিল যে নালাটা দিয়ে, সেইখানটা যদি আমি ব্লক করে দিই
তাহলে জল জমতেই থাকবে এবং তখন গাছটা পচে গিয়ে মরে যাবে, যাবে তো? তাহলে আমার obstruction to the vein and also obstruction to the artery, feeding artery, they both are causes of the infarct. Not only the obstruction to any arterial supply, the veins are also responsible for any infarct. So what is an infarct? আসছে না, next আসবে কি করে? So infarct is an area, it is a circumscribed area of ischemic necrosis caused by, এটা ischemic necrosis হবে। ischemic necrosis কেমন হয়? কোন টাইপ necrosis হয়? coagulation necrosis হয়। So it is a ischemic necrosis caused by occlusion of either the arterial supply or the venous drainage. venous drainage টা কেন হয় বুঝতে পারলে তো? কেন venous drainage এর জন্য ইনফার্ক্ট হতে পারে? হ্যাঁ, বিকজ দেয়ার ইজ কনজেশন, এত বেশি ব্লাড জমে গেছে, আর তো নতুন করে আর ব্লাড আসছে না, ডিঅক্সিজেনেটেড ব্লাডই ওখানে জমে গেছে, কেমন? সো বোথ আর রেসপন্সিবল ফর দ্য টু ইনফার্ক্ট ফর্মেশন। সো হোয়াট আর দ্য টাইপস অফ ইনফার্ক্ট, এটাও তোমরা বলবে। হ্যাঁ, রেড অ্যান্ড হোয়াইট, ভেরি গুড, এই তো পড়েছে, একটু বেরিয়েছে শর্ট, বাহ কি ভালো লাগে শুনতে। And which type of infarct do we get in MI? White. কেন red নয়? necrosis তো হচ্ছে, why not red? Why not red infarct in the heart? Yes. So where do we get, উল্টো করে বলি, where do we get the red infarct? হ্যাঁ, মানে তার রিকুইজিট কি? রেড ইনফার্ক্ট হতে গেলে রিকুইজিট কি? there is dual blood supply, there should be dual blood supply, একটা দিক বন্ধ হয়েছে, অন্য দিক দিয়ে কিছু ব্লাড আসছে, তখন একটা রেড হবে। আর যেটা নাকি আমাদের লাংসে কি ব্লাড সাপ্লাই, পালমোনারি আর ব্রঙ্কিয়াল, সেরকম সেই সব জায়গাগুলোতে we get the red infarct. So in most of the solid organs like liver, kidney, heart wall, cardiac wall, so we get the white infarct or pale infarct. So we will get the white infarct in case of MI. Now it is the most important area, that is the acute myocardial infarction. Okay, so the most dreaded and so most important of the ischemic heart diseases. So nowadays we say that there are three major C's which are the killer of the mankind. Ki? Cancer, cardiac and car, মানে road traffic accident. So these, it is one of the major killer of the mankind. এবং এখন দেখা যাচ্ছে, তোমরা atherosclerosis যখন পড়েছো বা hypertension যখন পড়েছো, this এখন at present the modified lifestyle is very important or predisposing factor for the development of the atherosclerosis. আমাদের এই যে খানিকটা less physical work করছি আমরা, তারপরে নানান রকমের খাবারের food habit চেঞ্জ হয়েছে, these and the smoking, all these predispose to the atheromatous changes or atherosclerosis of the blood vessels, and naturally this atherosclerotic changes is responsible for the acute myocardial infarction. So we must remember all these things. So what are the risk factors? It is the age, more than 40 years, usually under the 40 years or before the menopausal age. The females are a bit protected by the estrogen, but after menopause the incidence becomes equal. Positive family history, hyperlipidemia, hypertension, diabetes mellitus, and naturally the cigarette smoking. So again, focusing the pictures of this one, how the occlusion occurs, and this is the picture of the atheromatous plaque. This is the endothelial lining. All these are the fibroblasts and smooth muscle cells,
and this is the grumous fatty material with macrophages, fibroblasts within the center of the atheromatous plaque. And if there is rupture of this endothelial lining or the cap of the atherosclerosis, there will be this type of a platelet aggregation or thrombus formation. Now, what is the pathogenesis or sequence of the myocardial infarction? Acute myocardial infection. তাহলে কি হলো? অল্প স্বল্প atherosclerosis হলে তো নিশ্চয়ই হবে না, আমাদের ব্লক হবে না, ইসকেমিয়া হবে না। তাহলে there should be severe atherosclerotic changes in the coronary artery, occluding more than 75% of the lumen. When there is occlusion of more than the 75% of the lumen, that artery becomes very much susceptible to develop the obstruction, complete obstruction. So that leads to the myocardial infarction. Again I am focusing on the superimposed changes on the atheromatous plaque and complete obstruction of there will be complete obstruction of the blood flow, death of the cardiomyocytes supplied by the particular artery, and there will be a circumscribed area of necrosis which is known as the infarct. It is not very difficult thing to remember. So ischemia, the complete occlusion of the blood flow, and naturally that is followed by the infarction. Now why there is this type of changes? কেন হঠাৎ করে মরে গেল? আমরা যদি তোমাদের মনে আছে কিনা জানি না, যখন তোমরা হেমোডাইনামিক্স এর চ্যাপ্টার পড়েছো, our various tissues, they respond differently to the ischemia. মানে যেমন একটা muscle tissue, they can withstand the ischemia for a prolonged time, but the brain, the cardiac tissue, they withstand the ischemia very little. তারা খুব সহজেই তারা affected হয়ে যায় by the ischemia. কেন ইস্কেমিয়াতে হলো কেন, বা নেক্রোসিস যখন হলো কেন হলো? Necrosis এর চ্যাপ্টার থেকে তোমরা নিশ্চয়ই জানো, the main thing in the necrosis is the main প্রথম যে ফ্যাক্টরটা কাজ করছে necrosis হওয়ার জন্য, that is the depletion of ATP. আমার ATP কমে যাচ্ছে, আমার অক্সিজেন কম বলে আমার ATP কমে যাচ্ছে। যেই ATP কমে যাচ্ছে অমনি আমার ট্রান্স মেমব্রেন যে ATP পাম্প মানে সোডিয়াম পাম্প ছিল সেটা ফেল করছে, সোডিয়াম পাম্প ফেল করছে, সেই জন্য সোডিয়াম অ্যান্ড ওয়াটার রিটেনশন হয়ে যাচ্ছে, ক্যালসিয়াম বাইরে বেরিয়ে আসছে। এই যে একটা পুরো চক্কর শুরু হয়ে যায় যখনই ATP ডিপ্লিশন হয়ে যায়, that leads to the death of that cell. এখন এটার এই কতক্ষণ পর্যন্ত সে ATP ডিপ্লিশন withstand করতে পারবে, that differs in tissue to tissue or cell to cell. The myocardial cells, they are very much susceptible to the depletion of the ATP, which is due to the less oxygen supply to that area. Okay, so the onset of the ATP depletion starts within few seconds, and you see that there is major vascular injury less than 1 hour, and within 40 minutes, the irreversible cell injury which leads to the necrosis starts. মানে 40 সেকেন্ডের মধ্যে 40 মিনিটের মধ্যে কিন্তু একটা হার্টের তার ডেথ প্রক্রিয়াটা চালু হয়ে যাবে মায়োসাইটের। হ্যাঁ, কাজে আমাদের যা কিছু করতে হবে বা যা কিছু আমাদের ভাবতে হবে within that 40 minutes or within less than 1 hour. This is the golden hour of the myocardial infarction. হ্যাঁ, আমাদের যা কিছু ট্রিটমেন্ট দিতে হবে সেটা আমাদের এই 1 ঘন্টার মধ্যে দিলে তবেই আমরা তার কনভার্সনটা ভাবতে পারবো, নয়তো আমরা পারবো না। পেশেন্টকে বাঁচানোর কথা ভাবা কঠিন হবে। So then what are the different types of infarct? কটা বাজে রে? আমি আজকে গড়ি পড়ে আসিনি। হ্যাঁ 40, আচ্ছা আরেকটু যা হবে তাহলে। So what are the different types of, according to the anatomical region? It can be it can be anterior, posterior, lateral, so, and if there is obstruction to the
left descending artery, which is most common in cases of the myocardial infarction. There will be infarction of the anterior part of the left ventricle, apex and anterior, 2/3 of the interventricular septum. Obstruction to the right coronary artery, which is next to the obstruction to LAD, is the posterior part of the left ventricle and posterior 1/3 of the IVS, and obstruction to the LCX is least common, and there is infarction of the lateral wall of the left ventricle. Now, those are the according to the these are the according to the anatomical sites of the obstruction. We can get anterior, posterior, lateral type of infarct, and according to the involved thickness of the infarct, it can be transmural or subendocardial. Transmural মানে আমরা কথা থেকে মানের থেকেই বুঝতে পারছি পুরো thickness of the myocardium, পুরো যে muscle wallটা, ventricular wallটা, সেইটার পুরো পুরোটাই নিয়ে, তাই তো? তাহলে ট্রান্সমুরাল মানে হচ্ছে পুরোটা নিয়ে। কিন্তু এইখানে মনে রাখতে হবে ট্রান্সমুরাল আমরা যদিও বলছি ফুল thickness of the myocardial wall, but there is a thin line of viable tissue under the just endocardium which gets the oxygen supply from the lumen or the cavity of the heart. So it is the just subendocardial region remains viable, leaving a thin layer of viable endocardium. There is transmural infarct is one type, and other is subendocardial. It is not non-transmural type. It is just occurs encircling the blood vessel, and necrosis limited to the inner third or 1/2 of the myocardial wall, and according to the age it can be acute or old or chronic. So this is the picture of the different arteries with this right coronary artery, left descending artery, and the circumflex artery is not seen here. It is going, this is the circumflex coronary artery going to the posterior part of the heart, and if there is block in this LAD, this area is affected like that. And here we can see this blood, all the blood vessels, all the coronary blood vessels, they supply from where the blood comes to the myocardial wall, from inside or outside? Coronary blood vessels কোথা থেকে আসবে? Which part is more vascular or get more blood? The inner part of the wall or the outer part of the wall? Why? Why? কেন ও ঠিকই বলেছে আউটার পার্ট কেন আউটার পার্টটা বেশি is less susceptible than the inner part কেন because the blood vessel is coming from outside towards the inner side so প্রথমে নিয়ে নিচ্ছে অনেকটা place it down so the outer part that is this part is more less susceptible or more getting blood or well vascularized than this part. So we get, this is the transmural. Actually, I think this is not the actual picture. That will be like this, like a wedge. Usually we get all the, in the solid organ, we get a wedge-shaped infarct because the near the apex, that is the supplying blood vessel, the area of necrosis is narrower than the base of the infarct. Na? যেহেতু এখানটায় বেশি জায়গাতে ইয়ে হচ্ছে so this is the transmural type of so this area gets less blood supply so it is necrosed earlier than this part of the wall. Now the specific morphologic features of AMI, এখানে একটা কথা বলি
তোমাদের একেবারে অন্য, এটা একদম এই জায়গাটা রেখে আমি অন্য জায়গায় যাচ্ছি। এই যে মায়োকার্ডিয়াল ইনফাকশন নিয়ে বা এই ইসকেমিক হার্ট ডিজিজ নিয়ে তোমাদের অনেক সময় প্রশ্ন আসে যে সে ফর ইনস্ট্যান্স এটা 50 years old male suddenly came to the emergency with severe chest pain and sweating and rapid pulse. How will you proceed to investigate or how will you diagnose the cause of this? এরকম তো একটা থাকে প্রবলেম ওরিয়েন্টেড যে কোয়েশ্চেন, সেইখানে এসে এইগুলোর কিন্তু কোনো দাম নেই। আমি এখন একটা যে জিনিসটা পড়াবো সেটা কিন্তু আমার ডায়াগনোসিসের জন্য কোনো দরকার নেই, কারণ সেগুলো মরফোলজিক্যাল চেঞ্জেস মানে কি কি বুঝি আমরা? মরফোলজিক্যাল চেঞ্জেস মানে তার গ্রস আর মাইক্রোস্কোপি। একটা লোক যে বুকে ব্যথা নিয়ে এসেছে, নিশ্চয়ই আমি তার হার্টটাকে বার করে দেখবো না বা তার বায়োপসিও করবো না, নাকি? কখনোই করবো না। তাহলে এই যে মরফোলজিক্যাল চেঞ্জেস বলে যে ব্যাপারটা আছে, ভীষণ কষ্ট করে তোমাদের মনে রাখতে হবে, মুখস্থ করতে হবে, আমাকেও মুখস্থ করতে হয়, বাট আই ডোন্ট লাইক ইট। ওটার কিন্তু অ্যাজ সাচ ডায়াগনস্টিক কোনো ভ্যালু নেই। It is only the descriptive things which is related to the postmortem findings and the experimental findings in the animals. Animal আস্তে আস্তে করে করে আমরা যেগুলো পেয়েছি সেই কাজে কাজে never write the morphological changes when you have been asked for the diagnosis of AMI. একটা যদি তোমাকে how will you proceed to diagnosis বলে একটা AMI এর টেস্ট দেয়, সেখানে কখনো এই মরফোলজিক্যাল চেঞ্জেস লিখো না, কারণ আমরা সেটা করি না কখনো। কিন্তু আমাদের পড়তে হবে, আছে বইয়ে পড়তে হবে আর জানতেও হবে একটুখানি। মেইনলি মরফোলজিক্যাল চেঞ্জেস মানে কি হবে, অনেক আছে, সময় ধরে 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 বলবে, আমার কাছে মানে বিরক্তিকর লাগে। যাই হোক, কি হয়, ঘটনাটা কি হয় আমরা যদি এখন বলে নিই। একটা সময়ের উপর ডিপেন্ড করে আস্তে আস্তে নেক্রোসিস বাড়ছে, আস্তে আস্তে মায়োকার্ডিয়ামের নেক্রোসিস বাড়ছে। আমরা জানি নেক্রোসিস হলে ন্যাচারালি সেখানে ইনফ্লামেশন হবে। ইনফ্লামেশন মানে কি, আমার নিউট্রোফিলিক ইনফিল্ট্রেশন হবে। নিউট্রোফিলিক ইনফিল্ট্রেশন আস্তে আস্তে কমে যাবে খানিকক্ষণ পরে, তারপরে ম্যাক্রোফাজেসরা আসবে, তারা আস্তে আস্তে এই ডেড নেক্রোটিক জিনিসগুলোকে সরাবার চেষ্টা করবে এবং আলটিমেটলি সেখানে কিছু স্কার তৈরি হবে। এই হচ্ছে আমার আসল গল্প। সেখানে অনেক সময় দিয়ে এ দিয়ে সে দিয়ে নানান রকম ডেসক্রিপশন দিয়ে মরফোলজিক্যাল চেঞ্জেস তোমাদের কাছে বলতে হবে, বইয়ে আছে, পড়তে হবে, আমাকেও পড়তে হয়েছে। কিন্তু মেইন জিনিসটা কি, যে মায়োকার্ডিয়ামে ইনফাকশন হয়েছে, মায়োফিব্রিলস যেগুলো আছে তারা এফেক্টেড হচ্ছে, তারা যে সুন্দর লম্বা লম্বা করে সাজানো ছিল সেটা ডিসরাপশন হচ্ছে, তারা ওয়েভি হয়ে যাচ্ছে, তারা নেক্রোজড হয়ে যাচ্ছে, মধ্যেখানে ইনফিল্ট্রেশন অফ দ্য ইনফ্লামেটরি সেল হচ্ছে। এই হচ্ছে আসল কথা। হ্যাঁ, কাজে কাজে এই মরফোলজিক্যাল চেঞ্জেস ইজ দ্যাট অনলি। So it depends upon the severity, rate of the development of the obstruction, size of the vascular bed perfused by the obstructed. So all these are the factors which modify the morphological changes, and the most important is the extent of the development of the collateral blood vessels. আমি যে বললাম ছোটবেলার থেকেই তো তার অ্যাথেরোস্ক্লেরোসিস শুরু হয়েছে একটু একটু করে যতই তার ব্লাড সাপ্লাই কমে আসছে, আমার বডি কিন্তু যে কোনো জায়গাতেই তার চেষ্টা করবে তার কোল্যাটারালস ডেভেলপ করে নিতে। যদি কোল্যাটারাল ভালো করে ডেভেলপ করে যায় তাহলে সেখানে আমার অবস্ট্রাকশনের অত ক্ষতি কিছু হবে না, ন্যাচারালি কম ক্ষতি হবে। কিন্তু যদি কোল্যাটারাল ভালোভাবে ডেভেলপ না করে থাকে তাহলে তার এফেক্ট আরো বেশি হবে। মানে আমার মেইন রাস্তা ব্লক হয়ে গেলে পাশের রাস্তা দিয়ে আমার খাবারের গাড়ি পৌঁছে দেওয়ার রাস্তা আছে কিনা দেখতে হবে। যদি পাশের রাস্তা তৈরি থাকে তাহলে ঠিক আছে, হস্টেলের খাবার পৌঁছে গেল ঠিক মতো। কিন্তু সেই রাস্তা যদি আমি তৈরি না করে থাকি তাহলে আমরা না খেয়ে মরবো। So this is the main thing about the collateral of the blood vessels and coronary artery spasm, etc. and etc. Now again I am not very I don't like all these things. So the morphology, the gross and microscopic feature changes most common in the left ventricle. Size is more usually near about 4 to 10 centimeter. And আমার দুটো আমি একদম এটা আমি খুব বেশি দেখাবো না, তোমরা যে কোনো বইয়ে পেয়ে যাবে, এটা মুখস্থ করা ছাড়া কোনো গতি নেই।
কিন্তু যদি একটু মাথায় রাখো যে কিরকম কোন সময় সময় হচ্ছে তাহলে ডেসক্রিপশনটা বলা যায়। এটা হচ্ছে তোমাদের আমি বলেই দিচ্ছি, দিস চার্ট ইজ ফ্রম হর্ষমোহন। এটার থেকে আবার আমাদের রবিনসের চার্ট আরো ইলাবোরেট, হ্যাঁ, যেটা একবার জাস্ট ইউ ক্যান গো থ্রু ইট। So these are the different changes. Actually within 6 hours there is no change. হার্টের as such খালি চোখে দেখে আমরা কিছু চেঞ্জ দেখতে পাই না, তাহলে কোথায় দেখতে পাই না? ইউজুয়ালি ইন দ্য ইলেকট্রন মাইক্রোস্কোপি সেই চেঞ্জেস দেখা যায়। হ্যাঁ, সো these are the microscopical changes and gross features depending upon the time of the onset of the obstruction. Now this is all, again I'm not going into detail of it. And lastly, after 4 to 6 weeks, that is after almost about 1.5 month, there will be fibrocollagenous tissue, that is the scar tissue, and that ultimately ki hoy prothome ekta granulation tissue hoy, je kono jagay necrosis hoyeche jokhonই সেই ফাইবার গুলো রিপ্লেসড বা রিমুভড হবে বাই দ্য macrophages, there will be growth of কি হবে না গ্রানুলেশন টিস্যু তৈরি হবে। এবার গ্রানুলেশন টিস্যুর আলটিমেটলি কি হয় না অর্গানাইজেশন, মানে সেখানে ফাইব্রোসিস হবে। সেই ফাইব্রোসিস মানেই আমরা বলি সেটা হচ্ছে স্কার টিস্যু তৈরি হবে। সো আলটিমেটলি there will be the scar tissue, fibrocollagenous scar tissue, which is least vascularized, সেখানে আর ব্লাড ভেসেল বেশি থাকবে না। যখন গ্রানুলেশন টিস্যু হয়েছিল তখন প্রচুর ব্লাড ভেসেল ছিল, সেই জন্য দেখো এদিকে এখানে দেখো একটা লিখছি আমরা যে সায়ানোটিক রেড পার্পল কালার, কেন না ওখানে আমাদের গ্রানুলেশন টিস্যু তৈরি শুরু হচ্ছে। এইখানেও তাই হাইপারেমিক বর্ডার, যেখানে গ্রানুলেশন টিস্যু হচ্ছে আস্তে আস্তে রেড পার্পল বর্ডার, এই ফাইব্রোভাস্কুলার রেসপন্স মানে হচ্ছে গ্রানুলেশন টিস্যু তৈরি হচ্ছে। সো that was from the Hirschmohn and this is from the Robbins. You can go through, I'm not going into detail of it. The electron microscopy only can detect the changes within 1 to 4 hours, like that, relaxation, like this, all these things. It is a long list, I'm not going in. Now to see the এখানে যে এটা একটা গ্রস হার্টকে ক্রস সেকশন করা হয়েছে, and this is the infarcted area which is not taking the color of the TTC, that is the triphenyl tetrazolium chloride. It is not stained, all the other parts are stained red by that TTC. So this is the gross finding. নিশ্চয়ই আমরা এটা একটা পেশেন্ট যখন জীবিত আছে যে চিকিৎসার জন্য এসেছে তার আমরা এটা দেখতে পাবো না, সেই জন্যই আমি বারবার করে বলছি যে মরফোলজিক্যাল ফিচার্স আর নট ফর ডায়াগনোসিস অফ এমআই। ওকে, যদি তোমাদের এরকম আসে প্রশ্ন, হোয়াট আর দ্য মরফোলজিক্যাল চেঞ্জেস ইন দ্য হার্ট আফটার মায়োকার্ডিয়াল ইনফার্কশন, তখন আমাদের এই প্রশ্নের উত্তরটা লিখতে হবে, কিন্তু নট ফর ডায়াগনোসিস। আমি বারবার যেটাকে এমফাসাইজ করতে চাইছি, দিস আর দ্য ডিফারেন্ট চেঞ্জেস, microscopical changes, the waviness of the myocardial, infiltration of the inflammatory cells, all like that. But যেটা যে কথাটা বলতে চাইছি যে প্লিজ রিমেম্বার, যদি তোমাকে বলা হয় যে ডায়াগনোসিস কি করে করবে, ডোন্ট রাইট দ্য মরফোলজিক্যাল ফিচার্স। আজকে এখানে শেষ করি, কাল সকালে আবার করেন।